নমস্কার শ্রোতা বন্ধুরা, টিম গল্পস্বল্প তাদের সাপ্তাহিক গল্প নিয়ে আবার হাজির হয়েছে। আজ আপনারা শুনবেন এইচ.জি. ওয়েলসের লেখা দ্য ফার্স্ট মেন ইন দ্য মুনের তৃতীয় তথা শেষ পর্ব। গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা আছে আপনাদের জন্য। টিম গল্পস্বল্পের আয়োজনে চলছে একটি গল্প প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার নাম কলমে তোমরা, কণ্ঠে আমরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য টিম গল্পস্বল্প আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। গল্পের বিষয়বস্তু হতে হবে কল্পবিজ্ঞান, ডিটেকটিভ অথবা থ্রিলার। গল্পের শব্দ সংখ্যা হতে হবে 3000 থেকে 8000-এর মধ্যে। আর গল্প পাঠানোর শেষ দিন হল এই মাসের 30 তারিখ, অর্থাৎ 30শে জুলাই 2021। গল্পটি আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস galposolpo6@gmail.com-এ, অথবা আমাদের গল্পস্বল্পের ফেসবুক গ্রুপ গল্পস্বল্প কলম থেকে কণ্ঠে যোগদান করে তার ওয়ালেও পোস্ট করতে পারেন আপনার গল্পটি। প্রতিযোগিতার প্রথম 3 জন বিজেতা পাবেন 1001 টাকা করে পুরস্কার। তাছাড়া সমস্ত লেখক লেখিকাকেই আমরা দেব একটি করে সার্টিফিকেট। প্রথম 3টি গল্প ছাড়াও যেই সমস্ত গল্পগুলো আমাদের ভালো লাগবে সেই সমস্ত গল্পকে আমরা রূপান্তরিত করব অডিও স্টোরিতে এবং প্রচারিত করব আমাদের এই ইউটিউব চ্যানেলে। তবে সেটা করা হবে অবশ্যই লেখক বা লেখিকার অনুমতি নিয়ে। গল্প প্রেরণ করার সমস্ত ঠিকানা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ঘোষণা শেষ। এইবার চলুন আমরা যাই মিস্টার ক্যাভার আর তার বন্ধু ব্রেডফোর্ডের সাথে চন্দ্রা অভিযানে। যারা দ্য ফার্স্ট মেন ইন দ্য মুনের প্রথম ও দ্বিতীয় পর্ব এখনো শুনে ওঠেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। প্রথম ও দ্বিতীয় পর্বে যা ঘটেছে তা দু কথায় বলতে গেলে এইরকম: বিজ্ঞানী ক্যাভারের তৈরি ক্যাভারাইটের গোলকে চড়ে ক্যাভার এবং তার সঙ্গী ব্রেডফোর্ড গিয়ে পৌঁছেছিলেন চন্দ্রপৃষ্ঠে। কিন্তু সেখানে তারা বন্দী হন চাঁদের অধিবাসী সেলেনাইটদের হাতে। এখন তারা কি করবেন? তারা কি আদৌ ফিরে আসতে পেরেছিলেন পৃথিবীর বুকে? চলুন শুনি এইচ.জি. ওয়েলসের লেখা দ্য ফার্স্ট মেন ইন দ্য মুনের তৃতীয় এবং শেষ পর্ব। চাঁদের পিঠ থেকে মাইল খানেক নিচে আছি আমরা। আমাদের যানটার কি হয়েছে বলে মনে হয় তোমার? হারিয়ে গেছে। নিরাসক্ত কণ্ঠে বলল সে। যেন ওটার থাকা না থাকার কিছুই আসে যায় না। হয়তো কোনো বড় ঝোপের মধ্যে আছে, তাই না? ওরা যদি এর মধ্যে ওটাকে খুঁজে পেয়ে না থাকে তাহলে আছে। আর যদি পেয়ে গিয়ে থাকে তাহলে? আমি তার কি জানি। হতাশা আর বিরক্তিতে ভরে উঠল মন। বললাম, কি ভেবেছিলাম আর কি হলো? এই অন্ধকার বন্দিশালায় পচে মরবো বলেই কি এত কাঠখড় পুড়িয়েছি আমরা? এত কষ্ট সহ্য করেছি? চাঁদে আসার প্রস্তাবটা তুমিই দিয়েছিলে। কি হলো এসে? এর চেয়ে পৃথিবীতে বসেই তো ক্যাভারাইটের লাভজনক ব্যবসা করতে পারতাম আমরা। ক্যাভার কোনো জবাব দিল না। আমিও আর কথাটা বাড়ালাম না। অনেকক্ষণ নীরবে কেটে গেল। তারপর মুখ খুলল ক্যাভার। আপন মনে বলে যেতে লাগলো, সেলেনাইটরা ওটা খুঁজে পেলে কি করবে? কি করবে ওটা নিয়ে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিনিসটার গুরুত্ব বুঝতে পারবে কি ওরা? পারবে না। ওটা কি তাই বুঝে উঠতে পারবে না। যদি সে বুদ্ধি ওদের থাকতো তাহলে অনেক আগেই পৃথিবীতে যেত ওরা। অবশ্য সেলেনাইটরা বুদ্ধিমান। খুঁজে পেলে ওটাকে পরীক্ষা নিরীক্ষা করবে ওরা। ভেতরে ঢুকে কলকবজা নেড়ে চেড়ে দেখবে, সুইচ অন অফ করে দেখবে। ভুলভাল চাপ পড়ে গেলে
হয়তো ওদের নিয়ে শূন্যে উড়ে যাবে আমাদের এত সাধের গোলক, হারিয়ে যাবে মহাশূন্যে। সেক্ষেত্রে বাকি জীবন হয়তো এখানেই কাটাতে হবে আমাদের। কি অদ্ভুত পরিবেশ, আজব জীবজগৎ, জ্ঞান বিজ্ঞান। গোল্লায় যাক তোমার জ্ঞান বিজ্ঞান। তোমার মতন আস্ত পাগলের পাল্লায় পড়েই আজ আমার এই অবস্থা হয়েছে। ক্যাভার কিন্তু রাগ করলো না, বরং শান্ত গলায় বলল, তুমি ছেলে মানুষ নও, এই অভিযানে তোমাকে আসতে বাধ্য করিনি আমি, তুমি সেধেই এসেছো। কাজে এই নিয়ে এখন বিতর্ক করে কি লাভ? আমরা এখন সেলেনাইটদের হাতে বন্দি। তুমি যতই মেজাজ গরম করো না কেন, তাতে এই শেকল খুলবে না। এখন বরং মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আমাদের। বিজ্ঞান আমাদের সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। এখন সেদিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে। আরে নরকে যাক তোমার বিজ্ঞান। আবার উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলাম আমি। ক্যাভার তাতে কান না দিয়ে বলে যেতে লাগলো, ওদের সাথে যোগাযোগটা হলো আমাদের মূল সমস্যা। আমাদের বক্তব্য ওদের কি করে বোঝানো যায়? আকারে, ইঙ্গিতে, অঙ্গভঙ্গির মাধ্যমে? কিন্তু তাতে কাজ হবে বলে মনে হয় না। দুটোর ক্ষেত্রেই ওদের এবং আমাদের মধ্যে পার্থক্য আছে। আমার তো তাই মনে হয়। মানুষ আর বানর ছাড়া কোনো প্রাণী আকারে ইঙ্গিতে মনের ভাব প্রকাশ করতে পারে না। সেলেনাইটদের একটা ভাষা আছে, সেটা বাঁশি বাজানো অথবা জোরে শীষ দেওয়ার মতো। ওসব অনুকরণ করব কিভাবে? ওটাই যে ওদের ভাষা, তাই বা কি করে? অবশ্য এটা ঠিক যে আমাদের যেমন মন আছে তেমন ওদেরও আছে। তাহলে কোনো না কোনো ব্যাপারে ওদের সাথে আমাদের মিল হয়তো আছে। সেটা কি বোঝা গেলে ভাব আদান প্রদান করা যেত। অসম্ভব, অসম্ভব, কোনো মিল নেই। ওদের সাথে আমাদের কোনো মিল নেই। এসব অর্থহীন কথাবার্তার কোনো মানে হয় না। কিছুক্ষণ চুপ করে থাকলো ক্যাভার, হয়তো ভাবলো কিছু, তারপর বলল, আমার তা মনে হয় না। আমার ধারণা, যেখানে মন আছে সেখানে কোনো না কোনো বিষয়ে মিল থাকতেই হবে। দুই গ্রহের প্রাণী হলেই যে অমিল থাকতে হবে, আমি তেমন মনে করি না। না, এরা পতঙ্গের চেয়ে উন্নত কিছু নয়, বরং কীট বলাই ভালো, পিঁপড়ের মতন। পিঁপড়ে যেমন পিছনের পায়ে ভর দিয়ে হাঁটে, সেলেনাইটরাও সেরকম করে হাঁটে। এই ধরনের এক প্রাণীর সাথে মনের ভাব আদান প্রদানের চিন্তা করাটাই হাস্যকর। কিন্তু একটা জিনিস তুমি ভুল করছো। এদের নিজেদের তৈরি যন্ত্রপাতি আছে, এরা পোশাক পরে। না না, তোমার যুক্তি মানতে পারছি না। আমার মনে আছে একবার এই বিষয়ে লেখা প্রফেসর গাল্টনের একটা প্রবন্ধ পড়েছিলাম। ভদ্রলোক মারা গেছেন অবশ্য, সে যা হোক, ওটায় তিনি বিভিন্ন গ্রহের বাসিন্দাদের মধ্যে ভাব বিনিময়ের সম্ভাবনা নিয়ে লিখেছিলেন। তাতে পড়েছি কাজটা করা উচিত কিছু সাধারণ সত্যের উপর নির্ভর করে। তার একটা হচ্ছে জ্যামিতিক ফর্মুলা। ধরো আমি ভেজা আঙুল দিয়ে জ্যামিতির একটা চিত্র আঁকলাম। সেটা অবশ্য আঙুলের ইশারাতেও। খেই হারিয়ে থেমে গেল ক্যাভার। বুঝলাম এতক্ষণ ক্যাভার যা বলছিল তা নিজেই বিশ্বাস করতে পারছে না। রাগ আর প্রচণ্ড হতাশা গ্রাস করলো আমাকে। উফ, কি বোকামিটাই না করেছি আমি। স্রেফ গাধামি করেছি ওর সাথে এই অভিযানে এসে। এলামি যখন, গোলক ছেড়ে বের হবার দরকারটা কি ছিল? ইস, তাও বা যখন করেই বসলাম, গোলকের মাথায় বড় একটা রুমাল কেন বেঁধে এলাম না? আসলে আস্ত একটা বোকা আমি, সারা জীবন বোকামিই করে এলাম। আবার কথা বলে উঠল ক্যাভার। এটা স্পষ্ট যে সেলেনাইটদের বুদ্ধি আছে, সেই জন্যই বন্দি করেও
বাঁচিয়ে রেখেছে আমাদের, মেরে ফেলেনি। তার মানে ওদের মনেও দয়া মায়া আছে। এই যে শেকল, এটার গঠন দেখলেই তো বোঝা যায় এদের বুদ্ধি আছে। তোমার পাগলামির সাথে তাল দেওয়ার আগে আমার উচিত ছিল আরো ভালো করে ভেবে নেওয়া। ইস, কেন যে নাটক নিয়ে পড়ে থাকলাম না, সেটাই আমার জন্য সঠিক কাজ ছিল। এতদিনে হয়তো শেষ হয়ে যেত নাটক লেখা। ওরকম এক কাজ ছেড়ে কিনা আমি চাঁদে এলাম বিঘুরে প্রাণটা খোয়াতে। উফ! কথা বলার ফাঁকে লক্ষ্য করলাম ভেতরের অন্ধকার ফিকে হয়ে আসছে, আলো হয়ে উঠছে একটু একটু করে, সেই নীলচে আলো। একটু পর দরজা খুলে গেল, কয়েকটা সেলিনাইট ঢুকলো ভেতরে। ওদের দুজনের হাতে দুটো পাত্র, তার মধ্যে সাদা রঙের ছোট ছোট কিসের টুকরো। খাবার ভাবলাম আমি, বোধহয় তাই। খিদে পেয়েছিল অনেক আগেই, খাবার দেখে তো তা আরো জাগিয়ে উঠল। লোভীর দৃষ্টিতে খাবারগুলোর দিকে তাকালাম। ওদের একজন আমার সামনে রাখলো দুটো পাত্রের একটা। ওটার হাতের শেষ মাথায় আমাদের মতন পাঞ্জা নেই, আছে হাতির সুরের মতন কি যেন। পাত্রের দিকে নজর দিলাম, টুকরোগুলো থেকে ব্যাঙের ছাতার গন্ধ বের হচ্ছে, অবশ্য খুব সামান্য। ভাবলাম এ হয়তো চাঁদের বাছুরের মাংস। হাতের বাঁধনের কথা ভুলে হাত বাড়ালাম আমি। তাই দেখে এক সেলিনাইট শেকল খুলে দিল। সঙ্গে সঙ্গে খাবারের ওপর ঝাঁপিয়ে পড়লাম আমি। জিনিসটা যাই হোক, খেতে কিন্তু মন্দ লাগলো না। একজন ক্যাবারের বাঁধন খুলে দিতে সেও গোগ্রাসে গিলতে শুরু করে দিল। সেলিনাইটরা নীরবে আমাদের খাওয়া দেখতে লাগলো। মাঝে মধ্যে কিচকিচ করে কথা বলল পরস্পরের সাথে। বুঝলাম ওটাই ওদের ভাষা। খাওয়া শেষ হতে আবার আমাদের বেঁধে ফেলা হলো। অবশ্য পায়ের শেকল একটু আলগা করে বাঁধল ওরা। কোমরের বাঁধন খুলে দিল পুরোপুরি। একটু স্বাধীনতা দিল যেন আমাদের। ওরা মনে হয় ছেড়ে দিতে যাচ্ছে আমাদের, কিন্তু দেখো হঠাৎ করে কিছু করে বসো না যেন। তুমি এখন কি করবে? এদের সাথে জ্যামিতির ভাষায় ভাব দেওয়া নেওয়া করবে? আমাদের কাছ থেকে একটু দূরে সরে গেল সেলিনাইটরা। মনে হলো দূর থেকে নজর রাখছে আমাদের ওপর। মনে হলো এই জন্যেই বললাম যে ওদের চোখ দুটো কপালের দুপাশে, তাই ওরা কোন দিকে তাকিয়ে আছে বলা সম্ভব নয়। মুরগি বা মাছ যেমন কোন দিকে তাকিয়ে আছে বোঝা যায় না, ঠিক তেমন। শীষ দেওয়ার মতন করে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো সেলিনাইটরা। ওদিকে দরজাটা এর মধ্যে আরো খানিকটা খুলে গেছে। সেদিকে তাকাতে বাইরে অনেক সেলিনাইট দেখতে পেলাম, ভিড় করে দাঁড়িয়ে আছে। ওরা কি চায়? ভেতরের সেলিনাইটদের দেখিয়ে ক্যাবারকে প্রশ্ন করলাম। ওরা কি চায় আমরাও ওদের ভাষা অনুকরণ করি? মনে হয় না। ওরা বোধহয় আমাকে কিছু একটা বোঝাতে চেষ্টা করছে, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। একটু পর এক সেলিনাইট এগিয়ে এলো আমাদের দিকে। অন্যগুলোর তুলনায় এটা একটু বেঁটে আর মোটা। চট করে ক্যাবারের পাশে বসে পড়ল প্রাণীটা। হাত পা বাঁধা অবস্থায় ক্যাবার যে ভঙ্গিতে বসেছিল ঠিক সেই ভঙ্গিতেই উঠে দাঁড়ালো। আমি প্রথম ধরতে পারলাম ব্যাপারটা। উত্তেজিত কণ্ঠে বললাম, আমাদের উঠে দাঁড়াতে বলছে ওরা। আরে হ্যাঁ, তাই তো। কোনো মতে উঠে দাঁড়ালাম আমরা। সেলিনাইটরা সরে দাঁড়িয়ে পথ করে দিল আমাদের। সেই বেটে সেলিনাইট কাছে এসে তার সুর আমাদের মুখে বুলিয়ে দরজার দিকে এগিয়ে চলল। বুঝলাম ইঙ্গিতে তাকে অনুসরণ করতে বলছে ওটা। তাই করলাম আমরা। দরজার কাছে দাঁড়িয়ে ছিল কাঁটাওয়ালা হেলমেট পরা আর এক সেলিনাইট, হাতে তীক্ষ্ণ ফলা বর্ষা। বোঝা গেল ওটা ওদের গার্ড। আমাদের দুপাশে দুজন করে দাঁড়ালো ওরা। ওদের পাহারায় এগিয়ে চললাম আমরা সেই প্রকাণ্ড গর্তটার দিকে। বন্দিশালায় বসে জ্ঞান হওয়ার পর যে শব্দ শুনতে পেয়েছিলাম, গর্তের কাছে পৌঁছে তার উৎসের খোঁজ পেলাম। প্রকাণ্ড জটিল এক যন্ত্রের শব্দ ওটা।
নীলচে আলোটা ওর মধ্যে থেকেই প্রবাহিত হচ্ছে, শীতল আর তরল আলো। প্রথম দৃষ্টিতে বড় মনে হচ্ছিল যন্ত্রটাকে, কিন্তু আসলে যে কত বড় এটা তা বুঝে উঠতে একটু সময় লাগলো। বিশাল ওটা, চাঁদের এইসব ক্ষুদে প্রাণী এত বড় এক যন্ত্র তৈরি করেছে ভাবতে বেশ অবাকই লাগলো। রীতিমতো শ্রদ্ধা মেশানো দৃষ্টিতে নতুন করে তাকালাম ওদের দিকে। প্রাণীগুলো সম্পর্কে আমাদের ধারণা আমূল বদলে গেল। ক্যাভারের দিকে তাকালাম, নীলচে আলোয় তাকেও নীল দেখাচ্ছে, তার চোখেও শ্রদ্ধার দৃষ্টি দেখতে পেলাম। অবাক বিস্ময়ে যন্ত্রগুলো দেখছে সে। এসব কি সত্য দেখছি আমি, নাকি স্বপ্ন দেখছি? আগে আগে হাঁটছিল বেটে সেলিনাইট। আমরা থেমে পড়েছি দেখে ফিরে এলো সে, কাছে এসে আবার ফিরে চলল। তবুও আমরা তাকে অনুসরণ করছি না দেখে সুর দিয়ে আমার মুখে মৃদু আঘাত করল। পরস্পরের দিকে তাকালাম আমি আর ক্যাভার। ক্যাভার, আমরা যে ওদের এই যন্ত্রের ব্যাপারে আগ্রহী কথাটা ওকে বোঝানো যায় না? চেষ্টা করে দেখা যাক। পথপ্রদর্শকের দিকে তাকিয়ে হাসল সে। আঙুল তুলে ওদের অদ্ভুত যন্ত্র ও নিজের মাথা দেখালো। ভাঙা ভাঙা ইংরাজিতে বলল, ওটা দেখছি আমি, চিন্তা করছি, সত্যি। একে অন্যের দিকে তাকাতে লাগলো ওরা। অদ্ভুত মাথাগুলো নাড়তে লাগলো ঘন ঘন, কিচকিচ মার্কা ভাষায় কি যেন বলা বলি করছে। ওদের মধ্যে যে সবচেয়ে দীর্ঘ সে এগিয়ে এসে সুর দিয়ে ক্যাভারের কোমর জড়িয়ে পথপ্রদর্শক বেটের দিকে টানতে লাগলো। কিন্তু ক্যাভারের মধ্যে পা বাড়াবার কোনো ইচ্ছাই দেখা গেল না। আমরা যে কি তা এবার বেটাদের বুঝিয়ে দেওয়া উচিত। ওরা হয়তো আমাদের নতুন কোনো জীবজন্তু ভেবে বসেছে। জোরে জোরে মাথা নাড়তে লাগলো সে। দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, যন্ত্রটা দেখতে দাও আমাদের। এবার বেশ জোরে সোরে কিচকিচ শুরু করলো ওগুলো। হঠাৎ চেঁচিয়ে উঠল ক্যাভার, এক পা পিছল। এক গার্ড বর্ষা দিয়ে খোঁচা মেরেছে ওকে। রাগে মাথায় রক্ত চড়ে গেল আমার। তাড়া করে গেলাম গার্ডটিকে। আমার যুদ্ধংদেহী ভাবভঙ্গি দেখে ভয়ে পিছিয়ে গেল ওটা। ঘটনা দেখে আর সব স্যালিনাইটরাও চরম বিস্মিত হলো। ছটফট পিছু হটল তারাও। হারামজাদা আমাকে খোঁচা মেরেছে বর্ষা দিয়ে। দেখেছি আমি। গোল্লায় যাও শয়তানের দল। ভেবেছো কি আমাদের? তোমাদের এই অভদ্র আচরণ কিছুতেই সহ্য করব না আমরা। কথার ফাঁকে ফাঁকে ডানে বাঁয়ে তাকালাম। দেখি গুহার মধ্যে অনেক সেলিনাইট। ওটার দূর দূর অংশ থেকে আরও অনেক ছুটে আসছে। গুহার নীলাভ আলোয় অদ্ভুত লাগছে দৃশ্যটা। সেলিনাইটরা কেউ মোটা, কেউ সরু, কেউ বা বেটে, আবার কেউ বা লম্বা। একটা তো বেশ লম্বা, আর সবার মাথার ওপর জেগে আছে তার মাথা। লক্ষ্য করলাম গর্তটা নিচু, চারিদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে। মাঝখানটা কত ঢালু, কোন পাতালপুরিতে গিয়ে ঠেকেছে কে জানে। সেলিনাইটদের দিকে তাকালাম। প্রত্যেকে সশস্ত্র ওরা। ভাবভঙ্গিতে বন্ধু নয়, বরং শত্রুই মনে হচ্ছে ওদের। তার ওপর সংখ্যায় এত বেশি, গুণে শেষ করা যায় না। অথচ এদিকে আমরা মাত্র দুজন। বুঝে ফেললাম আমাদের আয়ু শেষ। পৃথিবীতে ফিরে যেতে পারা তো এখন কল্পনারও অতীত। অল্পক্ষণের মধ্যেই আমাদের ঘিরে ফেলবে ওরা। তারপর মৃত্যু তো শুধু সময়ের ব্যাপার। ক্যাভার পাশ থেকে আমার কাঁধে এক হাত রাখলো। চোখ মুখ শুকিয়ে গেছে আতঙ্কে। না, হলো না। আমাদের ইঙ্গিত বুঝলো না ওরা। এখন ওদের ইচ্ছে অনুযায়ী চলা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। কথা শেষ হতে বেটে পথপ্রদর্শককে অনুসরণ করলো সে। আমিও চললাম পিছন পিছন। অসহ্য রাগে রক্ত টকবক করে ফুটছে আমার। শেকল শক্ত করে বাঁধা হয়েছে বলে হাতে লাগছে, কিন্তু কাকে বলি সে কথা? ক্যাভার ছাড়া আর কাউকে বলার উপায় নেই। কিন্তু ওকে বলেই বা লাভ কি? কিছু দূর এগোতে খেয়াল করলাম
সেলিনাইটরা একটু আগে পর্যন্ত আমাদের থেকে দূরে সরেছিল, এখন কাছে চলে এসেছে। খুব সম্ভব আমরা এখন নিরীহ আচরণ করছি দেখে সাহস ফিরে পেয়েছে। একটু পর এক সরু খালের কাছে পৌঁছালাম আমরা। প্রকাণ্ড গর্তটার মাঝখান দিয়ে বয়ে চলেছে ওটা। জল নয়, নীলচে আলোর স্রোত বইছে খালে। প্রকাণ্ড সেই যন্ত্র থেকে যেরকম আলো বের হচ্ছিল, ঠিক সেই আলো। পথপ্রদর্শককে অনুসরণ করে খাল পাড় ধরে এগিয়ে চলেছি আমরা। লক্ষ্য করলাম খালের আলো যথেষ্ট উজ্জ্বল হলেও উত্তাপহীন। অবাক হলাম, ভাবলাম এই আলো যদি সেলিনাইটদের উদ্ভাবিত হয়ে থাকে, তাহলে এরা নিঃসন্দেহে খুবই উন্নত ধরনের প্রাণী। বেশ অনেকক্ষণ হেঁটে এক সুড়ঙ্গের মধ্যে ঢুকলাম আমরা। খালটাও এর মধ্যে দিয়েই গেছে। ভেতরে শুধু আমাদের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেওয়ালের স্ফটিকগুলো রত্নের মতন জ্বলজ্বল করছে। কিছু দূর পরপর চওড়া হয়ে গুহার আকৃতি নিচ্ছে সুড়ঙ্গ। আবার শুরু হচ্ছে। প্রশস্ত অপ্রশস্ত অসংখ্য শাখা প্রশাখা আছে ওটার। ডানে বায়ে চলে গেছে সব। কোথায় গেছে, কত দূরে জানার উপায় নেই, কারণ আলো নেই ভেতরে, গাঢ় অন্ধকার। আমরা এগিয়ে চলেছি নীরবে। হাতের বাঁধনের কথা ভাবছি আমি। যদি ওটা খোলার চেষ্টা করি, সেলিনাইটরা কি বাধা দেবে? বেডফোর্ড, রাস্তাটা যে কেবলই নিচের দিকে নামছে। তাই তো, অনেকক্ষণ থেকেই ঢালু পথ ধরে হাঁটছি আমরা, অথচ এতক্ষণ খেয়ালই করিনি। হয়তো 1 মাইল কিংবা তারও বেশি ঢালু পথ পেরিয়ে এসেছি আমরা। এরা ভাবছে আমরা হয়তো কোনো অদ্ভুত প্রাণী। আমার মনে হয় এই গ্রহে এদের চাইতে আরও বুদ্ধিমান কোনো প্রাণী আছে। একটু বিরতি দিয়ে আবার বলতে লাগলো ক্যাভার, আমাদের আরও অনেক নিচে নামতে হবে মনে হচ্ছে। তাহলে হয়তো চাঁদের গর্ভে পৌঁছতে পারবো। এখানকার সাগরও হয়তো দেখতে পাবো। আমি চুপ করে আছি। মনে হচ্ছে একটা করে বড় বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। কষ্ট হচ্ছে ভার সইতে। সূর্যের আলো চাঁদের পৃষ্ঠ থেকে অনেক দূরে এসে পড়েছি আমরা, অথচ দম নিতে কোনো কষ্ট হচ্ছে না আমাদের। যথেষ্ট বাতাস আছে এখানে, অথচ পৃথিবীতে 1/2 মাইল ভূগর্ভে নামলেই দম বন্ধ হয়ে আসে। বাতাস চলাচলের চমৎকার ব্যবস্থা করেছে এরা। সেই প্রকাণ্ড গর্ত, এই সুড়ঙ্গ, তরল আলো, সত্যি বিস্ময়কর। বর্ষার কথা ভুলে যেও না। ভুলিনি, মনে আছে। এরপর আরো কিছুক্ষণ বকবক করে গেল সে। তারপর বলল, একটা ব্যাপার খেয়াল করেছো বেডফোর্ড? কি? সেলিনাইটরা একটা অন্যটার থেকে কেমন আলাদা দেখতে। সামনে হয়তো আরো অদ্ভুত কিছু দেখতে পাবো আমরা। আরো কি কি সব বলতে লাগলো সে। মনে নেই আমার, মন দিয়ে শুনিনি সেদিন। আমার মন ব্যস্ত হয়ে পড়েছিল সুড়ঙ্গের চিন্তায়। ক্রমেই চওড়া হচ্ছে ওটা। বাতাসের গতি বাড়ছে। মনে হচ্ছে খোলা জায়গার কাছে এসে পড়েছি আমরা। সত্যিই তাই। একসময় সুড়ঙ্গ শেষ হলো। আলোর খালটা আলোর সাগরে এসে মিশেছে এখানে। বাতাস বইছে ঝড়ের বেগে। সামনে একটা সরু দীর্ঘ তক্তা পাতা আছে দেখলাম। ঢালু পথ যেখানে শেষ হয়েছে, সেখান থেকে সামনে এগিয়ে গেছে ওটা। সামনে অন্ধকার বলে বোঝা গেল না কত দূর গেছে। আমার হাত ধরে টান দিল বেটে মোটা পথপ্রদর্শক। ছেড়ে দিয়ে তক্তার ওপর দিয়ে খানিকটা হেঁটে গিয়ে আবার ফিরে এলো। তার ভাব দেখে বোঝা গেল আমাদেরকেও তক্তার সেতু ধরে এগোতে বলছে। নিচে নীলচে আলোর সমুদ্র, ওপরে সেই হালকা সেতু। ওঠার উপর দিয়ে ভারী শরীর নিয়ে যাব কি করে আমরা? ওদিকে আমাদের পিছনে
সেলিনাইটরা প্রস্তুত, আমাদেরকে অনুসরণ করবে। এটা হচ্ছে ওদের সেতু। কি জানি, কিছুই তো দেখতে পাচ্ছি না। এর ওপর দিয়ে কিছুতেই যেতে পারবো না আমি। আমি তো 3 পাও যেতে পারবো না, ভয়ে মাথা ঘুরছে আমার। এরা বোধহয় মাথা ঘোরা কাকে বলে তা জানেও না। কি করে যে বোঝাই ওদের। অসম্ভব, সত্যি অসম্ভব। আমি ভাবলাম ওদেরকে এই সমস্যাটা বোঝানো যাবে না, তবে আমি এই সেতু কিছুতেই পার হব না। আমার হাতের বাঁধন কিছুটা আলগা হয়ে গিয়েছিল, কবজি বারবার ঘুরিয়ে তা আরও আলগা করে নিলাম। 2 সেলিনাইট এগিয়ে এসে আমার হাত ধরল, টানতে লাগলো সেতুর দিকে। আপত্তি জানানোর ভঙ্গিতে জোরে জোরে মাথা নাড়লাম আমি। তোমরা বুঝতে পারছো না, আমাকে ছেড়ে দাও। এক সেলিনাইট হাতে হ্যাঁচকা টান দিল। এক পা এগিয়ে যেতে বাধ্য হলাম আমি। রাগে চিৎকার করে বললাম, তোমরা ওই সেতুর উপর দিয়ে যেতে পারো, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। কথা শেষ হওয়ার আগেই এক সেলিনাইট তার বর্শা দিয়ে আমার পিঠে আঘাত করলো। ব্যথায় লাফিয়ে উঠলাম, জাহান্নামে যা, আমার গায়ে আর একবার হাত দিলে মজা দেখাবো তোকে। জবাবে একই কাজ করলো ওটা। অসহ্য রাগে মাথায় রক্ত চড়ে গেল আমার। এক হ্যাঁচকা টানে হাতের বাঁধন ছিঁড়ে ফেলেই গায়ের জোরে এক ঘুষি মেরে বসলাম ওটার মুখে, এবং পর মুহূর্তে অবিশ্বাস্য এক বিস্ময়ের মুখোমুখি হলাম। আমার ঘুষি সেলিনাইটের মুখ ভেদ করে ওপাশ দিয়ে বেরিয়ে গেল। নরম জলীয় পদার্থ ভরা তরমুজের মতন ভেঙে তুবড়ে গেল ওটা। রসের মতন কি যেন ছিটকে বেরিয়ে এলো ভেতর থেকে। আহাম্মক হয়ে গেলাম আমি, কিন্তু তা নিয়ে চিন্তা করার সময় পেলাম না। একসাথে 3 সেলিনাইট বর্ষা হাতে তেড়ে এলো। আমিও রুখে দাঁড়ালাম, কায়দা করে একটাকে ঠেসে ধরলাম মাটিতে। কাজ হলো এর ফলে। ভয় পেয়ে পালিয়ে গেল বাকি 2 গার্ড। সঙ্গে আর যারা আসছিল তারাও অদৃশ্য হয়ে গেল দেখতে দেখতে। এই সুযোগে পায়ের বাঁধন খুলে উঠে পড়লাম আমি। চেয়ে দেখি ক্যাভার তার হাতের বাঁধন টানাটানি করছে। ক্যাভার, ক্যাভার, চলে এসো, চলে এসো। কিন্তু কিন্তু আমার হাত। দ্রুত কাছে গিয়ে ওর বাঁধন খুলে দিলাম আমি। এখন পালাতে হবে আমাদের, তাড়াতাড়ি করো, নইলে ওরা ফিরে এলে একজনকেও আস্ত রাখবে না। তাড়াতাড়ি করো, শিগগিরই। আমার শেকল তার হাতে ধরিয়ে দিলাম আমি। এই নাও, এই নাও, এখন থেকে এটা তোমার অস্ত্র। কিন্তু কিন্তু যাই কোন দিকে? সুড়ঙ্গ ধরেই ফিরে যেতে হবে, উপায় নেই তাছাড়া। তাই করলাম আমরা। সুড়ঙ্গ ধরে উল্টো দিকে ছুটে চললাম। ধারে কাছে কোনো সেলিনাইট নেই দেখে হাঁফ ছাড়লাম। এতক্ষণের উত্তেজনা আর দৌড়ঝাঁপের ফলে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু বিশ্রাম নিতে সুড়ঙ্গের মেঝেতে বসে পড়লাম। তুমি 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 সব গন্ডগোল করে ফেলেছো। গার্ড দুটোকে মেরে ফেললে কেন? আরে বোকার মতন কথা বলছো তুমি। আমি ওদের না মারলে ওরাই আমাদের মারতো। অবশ্য ওরা যে এমন তরমুজ মার্কা তা বুঝতে পারিনি। এক ঘুষি খেলেই অক্কা পাবে তাও তো জানতাম না। কিন্তু কি করা যায় এবার? চলো লুকিয়ে পড়ি কোথাও, সুড়ঙ্গের কোনো শাখায় গিয়ে বসে থাকি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো। এগোতে শুরু করলাম আমরা। খানিকটা যেতেই পাওয়া গেল এক শাখা সুড়ঙ্গ। ভেতরে অন্ধকার। এটার মধ্যে চলো, এটার মধ্যে। কিন্তু খুব অন্ধকার যে এটা। তা হোক, কিছু আলো তো আছে আমাদের সঙ্গে। আলো কোথায়? তোমার পায়ের দিকে তাকাও, নীল আলো বের হচ্ছে তোমার পা থেকে। মনে হয় ওদের আলোর খালে পা দিয়ে ফেলেছিলে তুমি। সেদিকে তাকিয়ে হেসে উঠল ক্যাভার। হ্যাঁ, আরে তাই তো। কাছেই কোথাও দৌড়ের শব্দ শুনলাম। সেলিনাইটরা হবে নিশ্চয়ই। সরে পড়লাম আমরা। আর একটা সুড়ঙ্গে গিয়ে গা ঢাকা দিলাম। পায়ের শব্দ ক্রমে ক্ষীণ হয়ে এলো। ব্রেডফোর্ড, সামনে সামনে একটা আলো দেখা যাচ্ছে। ঘুরে তাকালাম। যা ভেবেছিলাম তা নয়। নীলচে আলো নয়, বিবর্ণ ধূসর আলো, সাদা।
অনেকটা দিনের আলোর মতন। উত্তেজিত হয়ে উঠলাম আমরা, তাড়াতাড়ি পা বাড়ালাম সেদিকে। ক্যাভার আগে আগে, আমি পিছনে। আমরা যত এগোচ্ছি আলো ততই বাড়ছে, সুড়ঙ্গও প্রশস্ত হচ্ছে। একটু পরেই আলোর উৎসের খোঁজ পেলাম আমরা। দেওয়ালের ফাটল দিয়ে আসছে, ফাটলটা ওপরে। মুখ তুলে সেদিকে তাকাতেই এক ফোঁটা জল পড়ল আমার মুখে। ক্যাভার, আমরা একজন আর একজনের কাঁধে চললে বোধহয় ফাটলের কাছে পৌঁছাতে পারবো। বেশ, আমি তোমাকে তুলে ধরছি। তার কাঁধে পা রেখে দাঁড়ালাম আমি। ফাটলের মধ্যে দিয়ে একটা হাত ভরে দিলাম। ধরার মতন একটা পাথরের খোঁজ পেয়ে নিজেকে তুলে ফেললাম খানিকটা। সমস্যা হলো না। পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির ফলে আমার ওজন 12 টন হলেও এখানে খুবই কম। সরু খাঁজটার উপর উঠে দাঁড়িয়ে ক্যাভারের দিকে হাত বাড়ালাম। উঠে এসো, উঠে এসো ক্যাভার। একেবারে অনায়াসে তাকে তুলে ফেললাম আমি। তারপর দুজনে মিলে দেওয়াল বেয়ে আরও উঠে যেতে লাগলাম। যত উঠছি ফাটল ততই চওড়া হচ্ছে, আলোর তেজ ক্রমে বাড়ছে। কিন্তু শেষ পর্যন্ত যা দেখলাম তাতে হতাশ না হয়ে পারলাম না। আলোটা দিনের আলোর নয়। আমাদের সামনেই বেশ খানিকটা খোলা ঢালু জায়গা। গদার মতন দেখতে প্রচুর রূপালি ছত্রাক জন্মেছে সেখানে। সেই রূপালি রঙের আলো। রাগে দিশাহারা হয়ে এক লাফে ছত্রাকের বাগানে গিয়ে পড়লাম আমি। তার কয়েকটা ভেঙে ছুঁড়ে মারলাম দেওয়াল লক্ষ্য করে। কিন্তু তাতে অনর্থক শক্তি ব্যয় হচ্ছে দেখে একসময় থামলাম আমি। ধপ করে বসে পড়লাম। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক। ক্যাভার এদিক ওদিক তাকিয়ে হতাশ গলায় বলল, আমি ভেবেছি এ বুঝি দিনের আলো। দিনের আলো, দিনের আলো, সোনালি সূর্য, সিঁদুরে মেঘ, এইসব কি আর কোনোদিন দেখতে পাবো আমরা? মুক্ত বাতাসের মৃদু স্পর্শ পাবো কি আর কোনোদিন? কি করব এখন? কোথায় যাব? এ তোমার দোষই হয়েছে, তোমার জন্যই এখন আমাদের এই হাল। আমার দোষে? তার মানেটা কি? হ্যাঁ, আমরা যদি ওই সেতু হেঁটে পার হতে অস্বীকার করতাম তাহলে ওরাই বয়ে নিয়ে যেত আমাদের। তাহলে চাঁদের গর্ভে যাওয়ার একটা সুযোগ পেতাম। তোমার বোকামিতেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। রেগে মেগে কড়া একটা কিছু জবাব দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই চমকে উঠলাম একটা জিনিস দেখে। ক্যাভার, ক্যাভার, আমাদের এই শেকল সোনার তৈরি। কি যেন ভাব ছিল সে। অন্যমনস্ক চেহারায় বলল, হ্যাঁ, সোনারই তৈরি। এতক্ষণ ব্যাপারটা চোখে পড়ল না কেন? জবাব পেতে দেরি হলো না। এতক্ষণ নীলচে আলোর মধ্যে ছিলাম আমরা, তাই জিনিসটার আসল রং চেনা যায়নি। সোনা, অজান্তে বলে উঠলাম আমি। যারা বাঁধা ছাঁদার কাজে সোনার শিকল ব্যবহার করে তাদের নিশ্চয় প্রচুর সোনা আছে। সুযোগ পেলে এখান থেকে অনেক সোনা নিয়ে যেতে পারবো আমরা। তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী। ক্যাভারের কণ্ঠস্বর শুনে চিন্তার সূত্র ছিঁড়ে গেল আমার। আমাদের সামনে এখন দুটো পথ আছে। কি কি পথ? হয় নিজেদের চেষ্টায় চাঁদের পিঠে ফিরে যেতে হবে, তারপর আমাদের গোলকটাকে খুঁজে বার করতে হবে। না হলে সেলিনাইটদের সাথে আর একবার বোঝাপড়া করতে হবে, এই তো বলতে চাও? ক্যাভার কিছু বলছে না দেখে আমি আবার বললাম, আমার মনে হয় আমাদের প্রথমটাই করা উচিত। চাঁদের পিঠে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত, সে যে করেই হোক। ক্যাভার একটু চিন্তা করে বলল, আমরা যেসব সেলিনাইটকে এতক্ষণ দেখেছি তারাই এখানকার সব নয়। এখানে নিশ্চয়ই সভ্যতা আছে। আমরা যাদের দেখেছি তারা এই গ্রহের রাখাল, ইঞ্জিন চালক আর গার্ড ছাড়া কিছুই নয়। উচ্চ স্তরের অধিবাসী যারা আছে, আমার ধারণা তাদের সাথে এখনো আমাদের দেখা হয়নি। মনে হয় এদের বেশি তক্ত না করলে এরাই আমাদের ওদের কাছে নিয়ে যাবে একদিন। তারা নিশ্চয়ই এদের চেয়ে বুদ্ধিমান। বুঝলাম, কিন্তু তাতে কি?
আমরা বোকামি করেছি, নিরস্ত্র অবস্থায় চাঁদে চলে এসেছি। একটু আগে সেলিনাইটদের সঙ্গে হাতাহাতি ঘটে গেল, তাতে এখন যদি ওরা আমাদের ধরতে পারে খুব সম্ভব মেরেই ফেলবে। চাঁদে মানুষের প্রথম অভিযানের পরিণতি হবে খারাপ, আর আমার ধারণা সেটাই ঘটবে। সেলিনাইটরা আমাদের বিপজ্জনক শক্তিশালী কোনো প্রাণী ভেবেছে, কাজেই বিপদ যত তাড়াতাড়ি দূর করা সম্ভব সেটাই করার চেষ্টা করবে ওরা। নিজেদের গরজেই খুঁজে বের করবে আমাদের। চুপ করে থাকলো ক্যাভার। চাঁদে মনে হচ্ছে প্রচুর সোনা মজুদ আছে। যদি গোলকটা খুঁজে পাই না, তাহলে ওটা ভর্তি করে সোনা নিয়ে পৃথিবীতে ফিরবো আমরা। অবশ্য সেলিনাইটরা যদি আগেই ওটার খোঁজ পেয়ে যায়, তাহলে সব আশা ভরসা শেষ। ক্যাভার মুখ খুলছে না, নীরবে তাকিয়ে আছে আমার দিকে। যদি গোলক খুঁজে পাই তাহলে আমরা আবার চাঁদে আসব, তখন সঙ্গে করে কামান বন্দুক নিয়ে আসব। তাহলে এইসব সেলিনাইটদের ভয় করার কিছু থাকবে না, ইচ্ছা মতো সোনা নিয়ে পৃথিবীতে ফিরে যেতে পারবো। হ্যাঁ, ও গড! প্রায় আর্তনাদ করে উঠল ক্যাভার। আমার এসব চিন্তা ভাবনা ওর কাছে আজব লাগছে, বুঝতে অসুবিধা হলো না, কিন্তু পাত্তা না দিয়ে বললাম, দেখো, এ ব্যাপারে আমার কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে। তাছাড়া যা বলছি তা বাস্তব বুদ্ধির মানুষের কথা। আমি বাস্তববাদী, তোমার মতন কল্পনা বিলাসী নই, বুঝলে? সেলিনাইটদের আর বিশ্বাস করি না আমি। তুমি ওদের সাথে জ্যামিতির ভাষায় কথা বলতে চাও, বলো, কিন্তু তাতে লাভ হবে বলে মনে হয় না। তবে আমি ওসবের মধ্যে নেই। এবার ওঠো, দেখি জানটাকে খুঁজে বের করা যায় কিনা। চাঁদে একা আসাই উচিত ছিল আমার। তোমাকে এনে বড় ভুল করেছি। আরে ওসব কথা বাদ দাও, চলো খুঁজে দেখি গোলকটাকে। বাতাস টের পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। কেন? এর অর্থ হলো আমরা এখন যেখানে আছি সেইটা পথের শেষ না। আমাদের পেছনের কোথাও থেকে আরো উপরে উঠে গেছে এই ফাটলটা। সেই পথ ধরে আরো উপরে যেতে হবে। তার কথা শেষ হতে না হতেই একটা গুঞ্জনের মতন শব্দ কানে এলো। একটু পর শোনা গেল একটা ঘন্টার শব্দ। ওই ওই ওরা আসছে। অবশ্য এই ফাটলের দিকে আসবে বলে মনে হয় না, হয়তো ফাটলের নিচ দিয়ে চলে যাবে। তড়াক করে উঠে দাঁড়ালাম আমি। না, যাবে না। কেন? কেন যাবে না? আমি যে কয়েকটা ব্যাঙের ছাতা ছিঁড়ে নিচে ফেলে দিয়েছি, ভুলে গেলে? ওগুলো দেখলেই তো ওরা বুঝে ফেলবে আমরা কোন দিকে গিয়েছি। এই বিপদ থেকে কি করে মুক্তি পাওয়া যায় ভাবছি, অমনি বুদ্ধি পেয়ে গেলাম। ব্যাঙের ছাতাগুলোর মধ্যে থেকে উজ্জ্বল দেখে দুটো ভেঙে নিয়ে একটা আমার পকেটে রাখলাম, অন্যটা ক্যাভারকে দিলাম। এর ফলে আলোর সমস্যা কাটলো। আমাদের পকেটে জলজল করতে লাগলো ওগুলো। এবার ফাটল বেয়ে উঠতে শুরু করলো ক্যাভার। আমি অনুসরণ করলাম তাকে। খানিক দূর উঠে এক জায়গায় থেমে পড়তে হলো আমাদের, কারণ সামনেই রেলিংয়ের মতন দেখতে একটা ধাতব বেড়া পথ আটকে দাঁড়িয়ে আছে। বেড়ার ফাঁক দিয়ে প্রকাণ্ড এক গুহা দেখতে পেলাম। অল্প আলোকিত ওটা। কয়েকটা সেলিনাইট কি যেন করছে ওখানে। রেলিংয়ের দুটো শিক বেঁকিয়ে ওপরে উঠে গেলাম আমি। ক্যাভার এলো পেছন পেছন। বেড়ার কাছেই একটা ফোকর দেখে তার মধ্যে গা ঢাকা দিলাম আমরা। এখান থেকে সেলিনাইটদের কাজ দেখতে পেলাম স্পষ্ট। কয়েকটা মৃত চাঁদের বাছুর পড়ে আছে ওদের সামনে। ওরা সেগুলোকে টুকরো টুকরো করে কাটছে সোনার কুড়ুল দিয়ে। কাটা হলে মাংস গাড়িতে তুলে নিচের দিকে গড়িয়ে দিচ্ছে গাড়ি। গুহার মেঝেতে মগুরের মতন কিছু ডান্ডা পড়ে আছে, সেগুলোও সোনার। মরা বাছুরকে পাশ ফেরানোর জন্যে ব্যবহার হয় মুগুরগুলো। কত সোনা এই উপগ্রহে! হঠাৎ ফাটলের নিচের দিকে একটা শোরগোল উঠতে মরার মতন স্থির হয়ে কান পাতলাম আমরা।
শব্দ শুনে বুঝলাম কেউ ওপরে উঠে আসছে ধীরে ধীরে। হাতের শেকল শক্ত করে ধরে অপেক্ষায় থাকলাম আমি। প্রয়োজন দেখলে কাজে লাগাবো। পরে খেয়াল করলাম একজন নয়, পায়ের শব্দে মনে হচ্ছে এক দল সেলিনাইট আসছে। তাদের কিচকিচ ধরনের কণ্ঠস্বরও শুনতে পেলাম। হঠাৎ একটা বর্ষা ছুটে এলো আমাদের দিকে। লক্ষ্যভ্রষ্ট হয়ে ফোকরের দেওয়ালে গিয়ে বিঁধল ওটা। একটানে খুলে নিয়ে ওইটাকেই অস্ত্র বানিয়ে নিলাম আমি। বেড়ার ভেতর দিয়ে চোখা ফলাটা ঢুকিয়ে একের পর এক খোঁচা মারতে শুরু করলাম। আহত সেলিনাইটদের গোঙানি ভেসে আসতে লাগলো নিচ থেকে। ক্যাভারও ওদের লক্ষ্যভ্রষ্ট একটা বর্ষা কুড়িয়ে নিয়ে পাল্টা আক্রমণ চালালো। ওদিকে কুড়াল নাচাতে নাচাতে ছুটে আসছে কসাইরা। প্রথম দেখা সেলিনাইটদের সাথে এদের মিল নেই। এরা বেঁটে, মোটা, লম্বা হাতের অধিকারী। ওরা কাছে এসে পড়তে বর্ষা উঁচিয়ে চড়া গলায় এক হাঁক ছাড়লাম আমি। তেড়ে গেলাম। কাজ হলো। ভয় পেয়ে এদিক সেদিক পালাতে লাগলো ওগুলো। পিছন পিছন খানিক দূর তাড়া করে গেলাম আমি। তারপর ফিরে এলাম ক্যাভারের কাছে। এক রোগামতো সেলিনাইট বেড়া ডিঙিয়ে এসে ধনুকের মতন এক অস্ত্র তুলল আমাকে লক্ষ্য করে। তীর ছুড়ল। ওটাকে ধরার জন্য লাফ দিলাম আমি। ওই অবস্থাতেই তীরটা বিঁধল আমার গায়ে। একটু ব্যথা লাগলো। পরক্ষণে পড়ে থাকা একটা ডান্ডা তুলে নিয়ে ওটার মাথায় মেরে বসলাম। ডিমের খোসার মতন চুরমার হয়ে গেল মাথাটা। আরও কষাই আসছে দেখে ধাওয়া করলাম আমি। ক্যাভারেও এলো পিছন পিছন। এক একটা লাফে গুহার অনেকখানি পেরিয়ে যেতে লাগলাম দুজনে। ওদিকে সেলিনাইটদের সংখ্যা বাড়ছেই। মনে হচ্ছে পিঁপড়ের মতন পিলপিল করছে ওরা। পিঁপড়ের বাসায় খোঁচা দিলে ওরা যেমন দিশাহারা হয়ে ছোটাছুটি করে, এরাও ঠিক তাই করছে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই সামলে নিল। বর্ষা হাতে দলে দলে ছুটে আসতে লাগলো আমাদের দিকে। ছোট ছোট বর্ষা ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে আমাদের দিকে। ওগুলোর হাত থেকে বাঁচার জন্য দুটো মরা বাছুরের মধ্যে বসে প্রাণ বাঁচানোর চেষ্টা করলাম আমরা। ওর মধ্যেই ক্যাভার ডাকছে শুনে মুখ তুললাম আমি। কি কি বলছো? ইঙ্গিতে আকাশ দেখালো সে। আলো আলো। তাকিয়ে দেখি সত্যি দিনের আলোর মতন আলো হয়ে উঠেছে আকাশ। দেখতে দেখতে এসে পড়ল সেলিনাইটরা। মরণপণ লড়াই শুরু করে দিলাম। সে এক নিষ্ঠুর বিভৎস হত্যাকাণ্ড। হাতের ডান্ডাটা চোখ বুজে এলো পাতারি চালাতে লাগলাম আমি। ওটার আঘাতে কাতারে কাতারে সেলিনাইট মরতে লাগলো। ওদের বর্ষার খোঁচায় আমরাও কম বেশি আহত হলাম, কিন্তু তা মারাত্মক কিছু নয়। একসময় রণে ভঙ্গ দিল সেলিনাইটরা। দিশেহারা হয়ে ছুটে পালাতে লাগলো। হাঁফ ছেড়ে বাঁচলাম। ক্যাভারকে আলো লক্ষ্য করে ছুটতে দেখে আমিও দৌড় দিলাম ওর পিছন পেছন। কিছুক্ষণের মধ্যে ঢালু এক সুড়ঙ্গে এসে পড়লাম আমরা। ক্রমে ক্রমে চওড়া হতে হতে প্রশস্ত গোল এক গর্তের কিনারায় এসে মিশেছে ওটা। ওপরে উন্মুক্ত আকাশ আলোকিত হয়ে আছে। সেদিকে এগোলাম আমরা। সুড়ঙ্গের প্রান্তে গিয়ে নিচের অন্ধকার অতলের দিকে তাকালো ক্যাভার। আপন মনে বলল, এ বোধ হয় সেই গর্তটা। কোনটা? ওই যে যেটার উপর থেকে ঢাকনা সরে যেতে দেখেছিলাম, যেটার ভেতরে নীলচে আলো জ্বলছিল। একটু থেমে কি যেন ভাবলো সে। আক্ষেপের সুরে বলল, সেই আলো আর কখনো দেখব না। কেন? আমরা তো ফিরে আসবো আবার। জবাবে বিড়বিড় করে কি যেন বলল ক্যাভার, বুঝলাম না। আঁকা বাঁকা ঢালু পথ ধরে 4-5 মাইল এগিয়ে চাঁদের পিঠে পৌঁছালাম আমরা। পথটা দুর্গমই বলা চলে, তবে ওজন কম বলে তেমন কষ্ট হলো না। চাঁদের পিঠে পৌঁছে নতুন সমস্যায় পড়লাম। সূর্যের প্রচণ্ড উত্তাপ অল্পক্ষণের মধ্যে অসহ্য হয়ে উঠল আমাদের। শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, বাতাস খুব পাতলা বলে। উপায় না পেয়ে এক বড় ঝোপের ছায়ায় বসে হাঁপাতে লাগলাম। সেখানেও গরমের হাত থেকে রেহাই পেলাম না, তবে প্রাণ খোয়ানোর চেয়ে এ বরং ভালোভাবে সহ্য করে গেলাম। এইসব শুকনো ঝোপে আগুন ধরিয়ে দিলে কেমন হয়? হয়তো সব পুড়ে ছাই হয়ে গেলে গোলকটার দেখা পাওয়া যেতে পারে।
শুনতে পেল না ক্যাবার। কপালে হাত রেখে আকাশের তারা দেখছে সে। উজ্জ্বল সূর্যের আলোর মধ্যেও আকাশে তারা ফুটে আছে। দেখে অবাক না হয়ে পারলাম না আমি। এখানে যে আরো কত আজব অভিজ্ঞতা হবে কে জানে। আমরা চাঁদে এসেছি কদিন হলো বলো দেখি? ক্যাবার বলে উঠল হঠাৎ করে। বোধহয় 2 দিন হবে। ভুল বেডফোর্ড, কম করেও 10 দিন হয়ে গেছে। বিস্মিত না হয়ে পারলাম না আমি। কি করে বুঝলে? সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, দেখছো না? খুব সম্ভব আর 3-4 দিনের মধ্যে রাত হবে চাঁদে। এক টানা 14 দিন চলবে রাত। বলো কি? 10 দিন? 10 দিন এসেছি, অথচ এর মধ্যে আমরা মাত্র একবার খেয়েছি। তা হয় কি করে? জানি না, তবে এখানে সবকিছুই অন্যরকম। খিদে, ক্লান্তি, পরিশ্রম সবই কম। 10 দিন? অবিশ্বাস মাখা গলায় আমি বললাম, তাহলে রাত হতে আর 4 দিন বাকি। আর তো বসে থাকা যায় না তাহলে। ক্যাভার, এসো, একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে সেখান থেকে দুদিকে রওনা হই আমরা। গোলকটা খুঁজতে শুরু করি। পেতেই হবে। যতক্ষণ খোঁজ না পাচ্ছি ততক্ষণ খুঁজতেই থাকবো আমরা। কি বোকামিটাই না করেছি। আমাদের নিচে নিশ্চয়ই রহস্যময় একটা জগৎ আছে। হয়তো সেখানে শহর ঘরবাড়ি আছে, সাগর আছে, সাগরে জাহাজ চলে, শহরে শিক্ষিত সেলিনাইটরা থাকে। হয়তো ওরা সভ্য, শিক্ষিত, জ্ঞানী গুণী। দুঃখ যে ওদের সঙ্গে দেখা হলো না। আবার আসবো আমরা। সেবার সব রকম প্রস্তুতি নিয়ে আসবো, বুঝলে? হুম হুম। দীর্ঘশ্বাস ছাড়ল চিন্তিত ক্যাভার। চাঁদে আসার পথ আমিই আবিষ্কার করেছি, কিন্তু পথ বের করা আর তার উপর কর্তৃত্ব করা এক কথা নয়। পৃথিবীতে আমরা ফিরে গেলে এ খবর ফাঁস হবেই। কি ঘটবে তখন? চাঁদে আসা নিয়ে বিশ্বের বড় বড় দেশগুলো প্রতিযোগিতা শুরু করে দেবে। খুনোখুনিও ঘটতে পারে। মানুষের সাথে সেলেনাইটদের সংঘর্ষ বাঁধবে। মানুষের মৃতদেহে ভরে উঠবে এই গ্রহ। এখন ওঠো, গোলকটার খোঁজে দুদিকে যাত্রা করব আমরা। তারপর? তারপর কি হবে? যে প্রথম ওটাকে খুঁজে পাবে সে ফিরে আসবে এখানে, অন্যজনের অপেক্ষা করবে। তার আগে এখানে একটা রুমাল পুঁতে যেতে হবে, যাতে সহজেই এখানে ফিরে আসা যায়। আর যদি না পাওয়া যায় ওটাকে, তখন? সূর্যের দিকে তাকালো ক্যাভার, অন্যমনস্ক। যতক্ষণ পুরোপুরি রাত না হচ্ছে ততক্ষণ খুঁজতেই থাকবো। কিন্তু সেলিনাইটরা যদি ওটাকে খুঁজে পেয়ে লুকিয়ে রেখে থাকে? উত্তরে ক্যাভার কিছু বলল না। ওরা যদি আবার আক্রমণ করে? এবারও নিরুত্তর ক্যাভার। সঙ্গে একটা অস্ত্র থাকা দরকার। একটা ডান্ডা নিয়ে যাও। মাথা নাড়ল। তারপর বিদায় বন্ধু, বিদায় বলে পূব দিকে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ তার গমন পথের দিকে তাকিয়ে থেকে আমিও পা চালালাম উল্টো দিকে। কিছু দূর গিয়ে পিছন ফিরে তাকালাম। ক্যাভারকে দেখতে পেলাম না কোথাও। একটা লম্বা গাছে বাঁধা রুমালটা উড়ছে। সূর্য যতই হেলে পড়ুক, রোদের তেজ এখনো প্রচণ্ড। অল্পক্ষণে ক্লান্ত হয়ে পড়লাম আমি। আবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। ঘুরতে ঘুরতে একটা গর্তের কাছে পৌঁছালাম। ওটার মুখের কাছে শুকনো কিছু গাছপালা ছিল বলে ভেতরটা কেমন ঠান্ডা। কিছুক্ষণ বিশ্রাম নেব বলে ঢুকে পড়লাম ভেতরে। গর্তটার ভেতরে জেগে থাকা পাথরের খাঁজে সোনা চিকচিক করছে। শুকনো ঘাসের ফাঁক দিয়ে উঁকি মারছে সোনার তাল। এখন আর সোনা প্রতারিত করতে পারছে না আমাকে। প্রাণটাই যদি যায়, কি হবে সোনা দিয়ে? গোলক খুঁজে না পেলে এখন সব অর্থহীন। ক্লান্তিতে ঘুম নেমে এলো দু চোখে। ঘুমিয়ে পড়লাম আমি। ঘুম যখন ভাঙল, নিজেকে খুব তরতাজা মনে হলো। ক্যাভার সোনার ডান্ডা নেয়নি। দুহাতেও দুটো নিয়ে বেরিয়ে পড়লাম আমি।
আরও ঢলে পড়েছে সূর্য। বাতাস ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। কতক্ষণ ঘুমিয়েছিলাম কে জানে। একটা পাহাড়ে উঠে চারিদিকে তাকালাম, কোথাও কিছু নেই। না সেলিনাইট, না তাদের বাছুর, ক্যাভারও নেই দৃষ্টিসীমার মধ্যে। আছে শুধু রুমালটা, অনেক দূরে পাতলা বাতাসে উড়ছে। অর্ধবৃত্তাকারে এগোলাম ক্যাভারের পরামর্শ অনুযায়ী। অনেকক্ষণ ঘুরলাম, লাভ হলো না। কোনো চিহ্ন পর্যন্ত নেই গোলকটার। বরং ঘুরতে ঘুরতে আবার ক্লান্ত হয়ে পড়লাম আমি। ক্রমে একটা ভয় গ্রাস করতে লাগলো আমাকে। রাত আসছে। সেলিনাইটরা যদি ঢাকনা বন্ধ করে দেয়, তাহলে চাঁদের প্রচণ্ড ঠান্ডায় অসহায়ের মতন মরতে হবে আমাদের। কাজেই আপাতত গোলকের চিন্তা বাদ রেখে ক্যাভারকে খুঁজে বের করব ঠিক করলাম। একবার মনে হলো ওকে খোঁজার পেছনে বেশি সময় নষ্ট হলে ঢাকনা বন্ধ হয়ে যাবে, আমিও বাইরে আটকা পড়ে যাব। তার চেয়ে বরং আমি একাই ঢুকে পড়ি, নইলে ঢাকনা বন্ধ হয়ে গেলে আমিও ফেঁসে যাব। কিন্তু মন সায় দিল না। তাই রুমালটার দিকে চললাম, যদি দেখা পেয়ে যায় ক্যাভারের, সেই আশায়। অর্ধেকটা পথ এসে থেমে দাঁড়ালাম আমি। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আমার সামনেই দাঁড়িয়ে আছে গোলকটা। প্রথমে কিছুক্ষণ নিজের সৌভাগ্যকে বিশ্বাস করতে পারলাম না। হাঁ করে তাকিয়ে থাকলাম সূর্যের রক্তিম আলোয় চকচক করতে থাকা যানটার দিকে। হুঁশোতে মাথার ওপর দুহাত তুলে চেঁচিয়ে উঠলাম মহা উল্লাসে। কয়েকটা লম্বা লাফে পৌঁছে গেলাম ওটার কাছে। গোলকের গায়ে হাত রেখে হাঁপাতে হাঁপাতে ডাকলাম, ক্যাভার, ক্যাভার, গোলক পেয়েছি, গোলক পেয়েছি আমি। কিন্তু লাভ হলো না। পাতলা বাতাসে বেশি দূর গেল না ডাকটা। ডাকাডাকি করে ক্লান্ত হয়ে ঢুকে পড়লাম গোলকের ভেতরে। কাঁচের মধ্যে দিয়ে বাইরে তাকিয়ে চমকে উঠলাম। আরও হেলে পড়েছে সূর্য। রাত হতে আর দেরি নেই, কিন্তু ক্যাভারের দেখা নেই। ও না হলে এই গোলক অর্থহীন আমার কাছে। কে চালাবে এটা ক্যাভার ছাড়া? খুব খিদে পেয়েছে, তাই ভেতরে গিয়ে কিছু খেয়ে নিয়ে তখনই বেরিয়ে পড়লাম ওর খোঁজে। কিন্তু বাইরে পা রেখেই চমকে উঠলাম। কনকনে ঠান্ডা বাতাস বইছে বাইরে। প্রচণ্ড ঠান্ডায় হাড়ের মজ্জা পর্যন্ত কাঁপছে। আঁধার হয়ে আসছে চারদিক। এই অবস্থায় গোলক ছেড়ে সরে যাওয়ার মারাত্মক ঝুঁকি আছে, কিন্তু না গিয়েও পারলাম না। ক্যাভারকে সংকেত দিতে হবে, জানাতে হবে আমি গোলকের খোঁজ পেয়েছি। পরিবেশ সেকেন্ডে সেকেন্ডে ঠান্ডা হয়ে আসছে। না জানি কি অবস্থা হবে ওর। খবর জানাতে হবে ওকে। যে করে হোক ফিরিয়ে আনতে হবে গোলকের কাছে, নইলে ঠান্ডায় মরে যাবে ক্যাভার। গোলকটাকে যাতে আবার হারিয়ে না ফেলি, সেই ভয়ে গায়ের ভেস্ট খুলে ওটাকে একটা ঝোপের ওপর ফেলে রাখলাম। ক্যাভার দেখতে পাবে এই আশায়। ওটা দেখলে ক্যাভার নিশ্চয়ই বুঝবে কি বোঝাতে চাইছি আমি। এরপর কাছের এক টিলায় উঠে চারিদিক নজর বোলালাম আমি। না, কোথাও চিহ্ন নেই ক্যাভারের। ক্যাভার, ক্যাভার! কিছুক্ষণ ক্যাভার ক্যাভার করে চিৎকার করলাম, ফল হলো না। অতিরিক্ত পাতলা বাতাসের কারণে আমার কানে ঠিকমতো পৌঁছলো না ডাক। ক্যাভারের তো প্রশ্নই আসে না। চারিদিকে কবরের নীরবতা। এদিক ওদিক তাকাচ্ছি আর ভাবছি কি করব। এমন সময় অদূরে কিছু একটার ওপর চোখ পড়ল। কাছে গিয়ে দেখি ক্যাভারের সেই ক্রিকেট ক্যাপটা পড়ে আছে। বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। এটা এখানে কেন? ক্যাভার কোথায়? একটু দূরে আর একটা সাদা মতো কিছু দেখে এগিয়ে গেলাম। কাগজ দলা পাকানো অবস্থায় পড়ে আছে। তুলে নিলাম ওটাকে। রক্ত মাখা। ভাঁজ খুলতে পেন্সিলে লেখা অস্পষ্ট কিছু কথা দেখতে পেলাম। চিঠি। পড়তে লাগলাম। ক্যাভার লিখেছে,
আমার হাঁটুতে আঘাত লেগেছে, আর ছুটতে পারছি না। গুড়ি মেরে এগোতেও কষ্ট হচ্ছে। ওরা ওরা তাড়া করছে আমাকে। এই সেলিনাইটদের চেহারা অন্যরকম। মাথা বড়, রোগা শরীর, ছোট ছোট পা। ওদের দেখে মনে আশা জাগছে, কারণ ওরা এখনো আমার ওপর কোনো রকম হামলা চালায়নি। আমি ভাবছি, আচমকা শেষ হয়ে গেছে চিঠি। ওটা হাতে নিয়ে বোকার মতন দাঁড়িয়ে থাকলাম। ক্যাভারের কথা ভাবতে গিয়ে মোচড় খেয়ে উঠল বুকের মধ্যে। কাগজে শুকিয়ে থাকা রক্তের দিকে তাকালাম। বোঝা যাচ্ছে নতুন স্যালেনাইটদের হাতে ধরা পড়েছে ও। এখন কি হবে? কিভাবে উদ্ধার করব ওকে? কোথায় নিয়ে রাখা হয়েছে তাই বা বুঝবো কি করে? হাতে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে চমকে উঠলাম। তুষার তুষার পড়া শুরু হয়ে গেছে। আসন্ন ভয়াবহ শীতের পূর্বাভাস। আকাশ অন্ধকার, অজস্র তারা ফুটে আছে, ঝকঝক করছে। পশ্চিম আকাশে একটু একটু করে ডুব দিচ্ছে সূর্য। অন্ধকার গ্রাস করেছে আমাকে। হঠাৎ গুম গুম শব্দে চমকে উঠলাম। সেই পরিচিত শব্দ। চাঁদের দিন হওয়ার সময় এই শব্দই শুনেছি আমরা। ওটা নিশ্চয়ই চাঁদের গর্তে আসা যাওয়ার সেই ঢাকনার আওয়াজ। বন্ধ হয়ে যাচ্ছে ওটা, কিন্তু ক্যাভার কোথায়? ক্যাভার? খুব দ্রুত আঁধার হয়ে আসছে চারিদিক। সীমাহীন মহাশূন্য আর কালিগোলা অন্ধকার আমাকে গ্রাস করতে ছুটে আসছে। তুষারপাতের পরিমাণ ক্রমে বাড়ছে। সেই অজানা অচেনা জগতে এখন আমি একদম একা। ভাবনাটা রীতিমতন জড় পদার্থে পরিণত করে ফেললো আমাকে। কি করব এখন? প্রথম কাজ, বাঁচতে হবে, এবং তার একটাই উপায় আছে। যত তাড়াতাড়ি সম্ভব গোলকের মধ্যে আশ্রয় নিতে হবে। কিন্তু সেটাকেও তো অন্তত 2 মাইল পিছনে ফেলে রেখে এসেছি আমি। হতাশায় ছেয়ে আসছে মন, কিন্তু জোর করে নিজেকে শক্ত করলাম। যে করে হোক ওটার কাছে পৌঁছতেই হবে আমাকে। বাঁচতে হবে, বাঁচতে হবেই। ঠান্ডা, মৃত্যু ভয়, অন্ধকার সব কিছু অগ্রাহ্য করে লাফিয়ে লাফিয়ে ফেলে আসা পথের দিকে এগোলাম আমি। চাঁদের বাতাস আরও পাতলা হয়ে এসেছে। শ্বাসকষ্ট হচ্ছে, তবু এগিয়ে চললাম। কতবার যে আছড়ে পড়লাম, কত জায়গা কেটে ছুঁড়ে গেল তার ইয়ত্তা নেই। কিন্তু যতই কাটুক, রক্ত বের হলো না এক ফোঁটাও। পড়বে কি করে? প্রচণ্ড শীতে আমার সারা দেহ তখন জমে গেছে, কোনো বোধই নেই। একসময় মনে হলো লাফাতে লাফাতে মরেই যাব। তবু হাল ছাড়লাম না। শক্তি ফুরিয়ে যেতে হামাগুড়ি দিয়ে এগোলাম। দুঃস্বপ্ন যতই দীর্ঘ হোক, এক সময় তা শেষ হয়ই। আমার বেলায়ও তাই হলো। গোলকটার দেখা পেলাম এক সময়। ঠান্ডায় জমে মরার হাত থেকে বাঁচতে অনেক কষ্টে ঢাকনাটা এঁটে দিলাম ভেতর থেকে। পড়ে থাকলাম মরার মতন। ভেতরের উষ্ণতায় শরীর একটু গরম হতেই জানলার পাল্লা খোলা বন্ধ করার সুইচগুলো টিপতে শুরু করলাম আনাড়ির মতন। হঠাৎ ক্লিক করে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে চাঁদের জগৎ চোখের আড়াল হয়ে গেল আমার। দুলে উঠল মহাশূন্যযান, উঠে পড়ল চাঁদের বুক ছেড়ে। প্রচণ্ড একটা ভয় গ্রাস করলো আমাকে। গোলকটা উঠছে তো উঠছেই, আমি ভাসছি ভেতরে। অন্ধকারে দেখতে না পেলেও সেলিনাইটদের সোনার শেকল ও ডান্ডা দুটো যে ভাসছে তা টের পাচ্ছি। ভাসতে ভাসতে সুইচগুলোর দিকে এগোলাম আমি। অন্ধকার অসহ্য লাগছে, একটা আলো না জ্বালালেই নয়। হাতড়ে হাতড়ে একটা বাতি জ্বেলে দিলাম। অমনি ক্যাভারের লেখা চিঠিটাকে ভাসতে দেখলাম শূন্য। ওটা অনেকটা বাস্তবে ফিরিয়ে আনলো আমাকে। হিটার জ্বালিয়ে কিছু খেয়ে নিলাম। তারপর ক্যাভারাইটের তৈরি জানলাগুলো নিয়ে পড়লাম। জানালা খুলে দেখতে চাই
কোন দিকে যাচ্ছি আমি। প্রথম জানালাটা খোলার সঙ্গে সঙ্গে সূর্যের কড়া আলোর ঝাপটায় অন্ধ হয়ে যাওয়ার দশা হলো আমার। চট করে ওটা বন্ধ করে আর একটা খুললাম। প্রথমেই চোখে পড়ল বাঁকা চাঁদ, ওটার পেছনে একই রকম দেখতে আরও একটি চাঁদ, তবে ওটা অনেক ছোট। অবশ্য একটু পরই বুঝলাম ওটা চাঁদ না, আসলে ওটা পৃথিবী। আবার চাঁদের দিকে তাকালাম, এর মধ্যে ওটা থেকে এত দূরে সরে এসেছি দেখে অবাক হয়ে গেলাম। ক্যাভারের ভাগ্যে কি ঘটেছে বোঝার চেষ্টা করলাম। একটাই সম্ভাবনার কথা মাথায় এলো, তা হলো মৃত্যু। নিশ্চয়ই এতক্ষণে মারা গেছে ও, অথবা অসহায়ের মতন পড়ে আছে নীলচে আলোর খালের পাশে। চলতে পারছে না, হামাগুড়িও দিতে পারছে না। তাকে ঘেরাও করে রেখেছে পতঙ্গের মতন দেখতে সেলিনাইটরা। চাঁদের ওপাশের পৃথিবীর দিকে তাকালাম, বুঝলাম ক্রমেই ওটা থেকে দূরে সরে যাচ্ছি আমি। কিন্তু দূরে গেলে চলবে না, আমাকে পৃথিবীতেই ফিরে যেতে হবে। কিন্তু কি করে? এই যানের কলকব্জা সম্পর্কে আমি তো কিছুই জানি না। অনেক ভেবেও কোনো উপায় না পেয়ে নিজেকে শেষ পর্যন্ত ভাগ্যের হাতেই ছেড়ে দিলাম। ভেবেচিন্তে চাঁদের দিকে সব কটা জানলা খুলে দিলাম, যাতে ওদিকে যেতে পারে গোলক। তাই ঘটল। দূরের চাঁদ ক্রমশ এগিয়ে আসতে লাগলো, সেই সঙ্গে বড় হতে লাগলো খুব দ্রুত। কাছাকাছি এসে নিরাপত্তার সঙ্গে চাঁদের দিকে সব জানলা বন্ধ করে দিতেই গোলকটা সামনে এগোনো বন্ধ করে ওপরে উঠতে শুরু করলো। এরপর পৃথিবীর দিকের একটা জানলা খুলে বসে থাকলাম আমি। পৃথিবীর মহাকর্ষের টানে সেদিকে এগিয়ে চলল গোলক। মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছে, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। চারদিক নীরব নিথর, নিঃশব্দে ভেসে চলেছে ক্যাভারের সাধের মহাশূন্যযান। আমি একা বসে আছি তার ভেতর। মনে হচ্ছে শুধু এটাতেই নয়, গোটা মহাবিশ্বের কোথাও আমি ছাড়া আর কেউ নেই। কতকাল ধরে যে মহাশূন্যে ভাসছি জানি না। কখনো মনে হচ্ছে কয়েক মুহূর্ত, আবার একটু পরেই মনে হচ্ছে যুগ যুগ। আসলে পৃথিবীর হিসেবে সময়টা ছিল কয়েক সপ্তাহ। শেষ পর্যন্ত পৃথিবীর মাধ্যাকর্ষণের টান অনুভব করলাম। গোলকটাকে টানছে পৃথিবী। কোন পরিবেশ, কি অবস্থায় গিয়ে পৃথিবীতে পড়ব তাই ভাবতে লাগলাম। যানের গতি নিয়ন্ত্রণ করতে না পারলে পাহাড়ে আছড়ে পড়ে চুরমার হয়ে যাবে, অথবা সাগরে পড়ে তলিয়ে যাবে। তেমন কিছু ঘটলে পৃথিবীতে ফিরে লাভ কি? পৃথিবীর দিকে সব কটা জানলা খুলে দিতে হু করে ছুটল গোলক। একটু পরই দেখলাম পৃথিবী ক্রমে বড় হচ্ছে, বিস্তৃত হচ্ছে। একসময় অর্ধেক চাঁদের আকৃতি হারালো ওটা, সমতল হয়ে উঠতে লাগলো। জানলা সব বন্ধ করে ইঞ্চি খানেক খুলে রাখলাম, ফলে গতিটা কমে এলো গোলকের। নিচে সমুদ্র দেখতে পেলাম আমি। এও বুঝলাম সন্ধ্যা হয়ে এসেছে। একসময় ছপাত করে সাগরে পড়ল গোলক, তলিয়ে গিয়ে আবার ভেসে উঠল, দুলতে লাগলো ঢেউয়ে। পুরো রাত তখন পৃথিবীতে। খুব কাছ দিয়ে একটা লাল আলো চলে যাচ্ছে দেখে বুঝলাম ওটা জাহাজ হবে। আলো থাকলে ওটাতে সংকেত দিতে পারতাম আমি, কিন্তু দুর্ভাগ্য যে ছিল না। অন্ধকার ভীতি কাটাতে বাতি জেলে রেখেছিলাম আমি, বিদ্যুতের ভান্ডার ফুরিয়ে গেছে তার ফলে। অবসন্ন দেহে কখন ঘুমিয়ে পড়েছি খেয়ালও নেই। ঘুম ভেঙে দেখি সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি ম্যানহোল খুলে বাইরে তাকালাম, দেখলাম সাগরের তীরে সৈকতে রয়েছি আমি। অবশ্য হুড়োহুড়ি করতে গিয়ে গোলকের ভেতরের বাতাস ও পৃথিবীর বাতাসের পার্থক্য ভুলেই গিয়েছিলাম আমি। কাজেই ম্যানহোল খুলতেই বাইরের বাতাস সবেগে ভেতরে ঢুকতেই ডাঙায় তোলা মাছের মতন দশা হলো আমার। হাঁসফাঁস করতে করতে বসে পড়তে বাধ্য হলাম আমি।
বাতাসের চাপে বুকে ব্যথা শুরু হয়ে গেল। তবে বেশিক্ষণ ভুগতে হলো না, অল্প সময়েই স্বাভাবিক হয়ে এলো পরিস্থিতি। গোলক ছেড়ে বেরিয়ে এলাম আমি। ধূসর মেঘলা আকাশের দিকে তাকালাম। নির্জন উপকূলের চারদিকে নজর বুলিয়ে সামনে তাকাতেই কাছেই এক সারি বাড়িঘরের ওপর চোখ পড়ল। কোথায় এটা, কোন দেশ, কিছুই জানি না। তবু এটুকু জানি আমি সাগরের পূব উপকূলে রয়েছি, কারণ অবতরণের একটু আগে শূন্য থেকে ইউরোপ মহাদেশকে দেখতে পেয়েছিলাম আমি। কাজেই এটা ইউরোপেরই কোথাও হবে। পায়ের শব্দে ঘুরে তাকিয়ে দেখি বেটে খাটো এক লোক এগিয়ে আসছে। গোলগাল মুখ, বন্ধুত্বপূর্ণ চেহারা, কৌতূহলী চোখে অনেকক্ষণ ধরে আমাকে ও গোলকটাকে দেখল সে। আরো কয়েক পা এগোলো আমার দিকে। তার চাউনি দেখেই বুঝতে পারছি আমাকে সে নোংরা জংলি গোছের কিছু ভাবছে। তা ভাবারই কথা, নোংরা পোশাক, উস্কো খুস্কো চুল, এরকম কাউকে অন্তত সভ্য ভাবার কোনো কারণ নেই। হ্যালো, আচ্ছা ওই কোল জিনিসটা কি? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম আমি। এটা কোন জায়গা? লিটল স্টোন। যাক বাবা, ভাবলাম আমি, এটা তাহলে ইংল্যান্ড। লোকটাকে দেখে সেরকম সন্দেহই অবশ্য হয়েছিল আমার। ওটা কি বললেন না তো? কোন যন্ত্র ওটা? জাহাজ ডুবি হয়েছে নাকি আপনার? হ্যাঁ, শুনুন, আমার সাহায্য দরকার। ওটার মধ্যে কিছু দামি জিনিস আছে, ওগুলো বাইরে নিয়ে আসা দরকার। আমাদের কথোপকথনের মাঝে আরও 3 জন যুবক এসে যোগ দিল লোকটার সাথে। ওরাও প্রথমে বিস্মিত দৃষ্টিতে আমাকে ও গোলকটাকে দেখলো, তারপর একের পর এক প্রশ্ন করতে লাগলো। তোমাদের সব প্রশ্নের জবাব আমি পরে দেব, এখন আমি ক্লান্ত, কথা বলার ক্ষমতা নেই আমার। বেশ, কাছেই আমাদের হোটেল, চলুন ওখানে গিয়ে বিশ্রাম নেবেন। আমি মাথা নাড়লাম। কিন্তু গোলক ছেড়ে যাওয়া ঠিক হবে না আমার। কেন? ওর মধ্যে দামি অনেক কিছু আছে। কি আছে? বলবো না করেও শেষ পর্যন্ত বলেই ফেললাম। 2টো সোনার ডান্ডা আর একটা শেকল। প্রচণ্ড কৌতূহল নিয়ে ওগুলো দেখলো সবাই। তারপর যখন বুঝলো আমি মিথ্যে বলিনি, ওগুলো সত্যিই সোনার, কৌতূহল আরও বেড়ে গেল ওদের। বেঁটে লোকটা উত্তেজিত হয়ে উঠল। ওগুলো কোথায় পেয়েছেন আপনি? চাঁদে। কি? কোথায়? আমি চাঁদ থেকে আসছি, ওখানে পেয়েছি এগুলো। লোকগুলো আবারও প্রশ্ন করতে যাচ্ছে দেখে তাড়াতাড়ি বললাম, দেখুন, আমি খুব ক্লান্ত, ক্ষুধার্ত। হোটেলে গিয়ে কিছু না খেয়ে নিলে আর চলছে না। আপনারা এগুলো নিয়ে যেতে সাহায্য করুন প্লিজ আমাকে। ওখানে গিয়ে আমি সব বলবো। কিন্তু এটার কি হবে? যন্ত্রটা দেখালো হোটেল মালিক। ওটা এখানেই থাকুক, কিচ্ছু হবে না। জিনিসপত্র কিছুই বইতে হলো না আমাকে। লোকগুলো নিজেরাই সব করলো উৎসাহ নিয়ে। খানিক দূর যেতে রোগা মতো একটা ছেলে সাইকেলে চেপে এসে আমাদের দলে যোগ দিল। কিছু পথ একসাথে এসে সাইকেল ঘুরিয়ে গোলকটার দিকে চলে গেল সে। আমি তাকিয়ে থাকলাম ওর দিকে। বোধহয় আমার মনের কথা বুঝলো প্রথম লোকটা। বলে উঠল, চিন্তা করবেন না, আপনার যন্ত্রের কোনো ক্ষতি করবে না ও। হোটেলে এসে স্নান করে খাওয়া দাওয়া করে বেশ সুস্থ বোধ করলাম আমি। এরপর শুরু হলো লোকগুলোর একের পর এক প্রশ্নের পালা। আমিও জবাব দিয়ে চললাম, কিন্তু তার এক বর্ণও কেউ বিশ্বাস করলো না। তাদের এক কথা, আপনারই আসরে গল্প এক বর্ণ বিশ্বাস করি না আমরা। সে আপনাদের ইচ্ছা। চুপ করে গেলাম আমি। একটু পর বিকট এক শব্দে চমকে উঠলাম আমরা সবাই। মনে হলো খুব কাছ থেকে একটা রকেট ছোড়া হলো বুঝি। কোথাও একটা জানলার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল। জানলার কাছে ছুটে গেলাম, বাইরে তাকিয়ে থমকে গেলাম। হ্যাঁ, যা আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে। গোলকটা নেই,
নিশ্চয়ই নিশ্চয়ই সেই হারামজাদা ছোকরাটার কাজ। বলতে বলতে সৈকতে ছুটে গেলাম আমি। বেঁটের লোকটা আর 3 যুবকও অনুসরণ করলো আমাকে। সৈকতে পৌঁছে দেখি 3-4 জন লোক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। একটু আগে যেখানে গোলকটা ছিল সেখানে তাদের নজর স্থির। কি সর্বনাশ ঘটেছে বুঝতে পেরে অনেকক্ষণ মূর্তির মতন দাঁড়িয়ে থাকলাম আমি। পা কাঁপছে, ইচ্ছে হলো বসে পড়ি। ছেলেটার কথা ভাবলাম, সে আমার তো সর্বনাশ করেছেই, নিজেকেও ঠেলে দিয়েছে মৃত্যুর মুখে। আর কোনো দিন ও পৃথিবীতে ফিরতে পারবে বলে মনে হলো না। সঙ্গীরা একের পর এক প্রশ্ন করছে, কিন্তু একটারও জবাব দিলাম না। ফিরে এলাম হোটেলে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। হোটেলে ফিরে এসে স্থানীয় এক ব্যাংকে সোনার ডান্ডা ও শেকল বেচে দিলাম। এরপর ইটালিতে ফিরে এলাম, লিম্ফোনিতে নয় অবশ্য, আমালফিতে। অল্প দিনের মধ্যে আমাদের চাঁদে অভিযানের কাহিনী লিখে ফেললাম। যদিও জানি কেউ বিশ্বাস করবে না, তবুও লিখলাম। কারণ আমি তো জানি ওর মধ্যে এক বর্ণও মিথ্যে নেই। এরপর পেটের ধান্দায় আবার নাটক লিখতে শুরু করলাম। তবে একটা কথা, রাতে যখন আমার ঘরে চাঁদের আলো ঢোকে, ঘর আলোয় ভরে যায়, তখন আমি অন্যমনস্ক হয়ে যাই, লিখতে পারি না। কল্পনায় চারিদিকে কেবল সোনা দেখি, সোনার টেবিল, চেয়ার, সোনার খিল, ডান্ডা, গরাদ, আরও কত কি। ইস, আবার যদি কেউ ক্যাভারাইট তৈরি করতে পারত। কখনো কখনো মনে হয় আমাদের চাঁদে অভিযান বুঝি চমৎকার এক স্বপ্ন। কিন্তু সেই শেকল আর ডান্ডার কথা ভাবলে বুঝতে পারি ব্যাপারটা আসলে কতখানি বাস্তব। সে অভিযান নিয়ে যে কাহিনী লিখেছিলাম সেটাকে চাঁদে মানুষের প্রথম অভিযান নাম দিয়ে এক প্রকাশকের কাছে পাঠিয়ে দিলাম। তারপর অনেক দিন ওটার কোনো খবর পাইনি বলে ভেবেছি ছাপা হয়নি। পাগলের প্রলাপ ভেবে ফেলে দিয়েছে প্রকাশক। কিন্তু একদিন সেই ভুল ভাঙলো আমার। হল্যান্ডের সেন্ট গোথার্ড থেকে এক অদ্ভুত বার্তা এলো আমার নামে। প্রেরক কোনো এক বিজ্ঞানী, নাম জুলিয়াস ওয়েন্ডিজি। ভদ্রলোক ওলন্দাজ। লিখেছেন তিনি নাকি প্রায় রোজই চাঁদ থেকে অদ্ভুত বার্তা পাচ্ছেন। ক্যাভার নামে কোনো এক বিজ্ঞানী পাঠাচ্ছে ওগুলো। প্রথমে ভাবলাম কেউ বুঝি ঠাট্টা করছে আমার সাথে, তাই আমিও ঠাট্টা করেই তার বার্তার জবাব দিলাম। তার জবাবে ওয়েন্ডিজ যা লিখেছেন তাতে চমকে উঠলাম। তাড়াতাড়ি চলে গেলাম সেন্ট গোথার্ড। ওখানে তার কর্মকাণ্ড দেখে ভুল ভাঙল। জানতে পারলাম ওয়েন্ডিজ আসলেই এক বিজ্ঞানী। আমাকে দেখে খুশি হলেন তিনি। চাঁদ থেকে আসা বার্তা গ্রহণ ও প্রেরণে আমার সাহায্য চাইলেন। অরাজি হওয়ার কোনো কারণ নেই, সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম আমি। 1898 সাল থেকে বিদ্যুৎ তরঙ্গ নিয়ে কাজ করছিলেন ওয়েন্ডিজি। হঠাৎ একদিন দেখলেন তার যন্ত্রপাতি মহাকাশের কোনো এক অজ্ঞাত জায়গা থেকে আসা বিদ্যুৎ তরঙ্গ শনাক্ত করতে আরম্ভ করেছে। অমনি ওগুলোকে ধরার জন্য একটা আধুনিক রিসিভার সেন্টার খুলে বসলেন তিনি। সেটা ক্যাভার চাঁদ থেকে বার্তা পাঠাতে শুরু করার 2 মাস আগের কথা। কাজেই ওর প্রায় সব বার্তাই ধরতে পারছেন ওয়েন্ডিজি। সব বার্তা ইংরাজিতে এসেছে, টুকরো টুকরো বার্তা। পৃথিবীতে ওগুলোকে কেউ ধরছে তা নিশ্চয়ই ও জানতে পারেনি। ক্যাভারের বার্তা খুব স্পষ্ট না, প্রায়ই মাঝে মাঝে থেমে গেছে রহস্যময়ভাবে, কখনো অস্পষ্ট বা অসম্পূর্ণ। ওখান থেকে পাঠানো প্রথম 2 বার্তায় মহাশূন্যযান তৈরি ও আমাদের চাঁদে যাওয়া সম্পর্কে বলেছে ক্যাভার। আমার সম্পর্কে যা বলেছে তা পড়লে মনে হয় আমি যে মরে গিয়েছি সে ব্যাপারেও নিশ্চিত। বেচারা ব্রেডফোর্ড, এমন দুঃসাহসিক অভিযানে অংশ নেওয়ার মতো মনোবল ওর আদৌ ছিল না। আমার চাপে পড়েই এসেছিল। ওর অকাল মৃত্যুর জন্য আমি দায়ী। পরের বার্তাগুলোয় লিখেছে, চারপাশের অদ্ভুত পরিবেশ দেখে খুব উত্তেজিত হয়ে উঠল সে, মার মুখ হয়ে উঠল। কিছুদিনের মধ্যেই এখানকার বিষাক্ত মাশরুম খেয়ে অজ্ঞান হয়ে পড়ল বেডফোর্ড।
ফলে সেলেনাইটদের হাতে ধরা পড়ে যাই আমরা। ক্যাভার নিজেও যে ওই জিনিস খেয়েছিল সে সম্পর্কে কিছু বলেনিও। এরপর সেলিনাইটদের সঙ্গে আমার যুদ্ধের বর্ণনা দিল, তারপর আমাদের দুজনের ছাড়াছাড়ির কথা। এরপর বলেছে, শেষ পর্যন্ত অন্য এক ধরনের সেলিনাইটদের হাতে ধরা পড়লাম আমি। ওদের মাথা বেশ বড়, দেহ অনেক ছোট। ওদের হাত থেকে পালিয়ে কিছুটা গিয়ে একটা গর্তে পড়ে যাই আমি, ফলে মাথা কেটে যায়, হাঁটুতে প্রচণ্ড আঘাত লাগে। তাই শেষ পর্যন্ত বাধ্য হলাম ওদের কাছে আত্মসমর্পণ করতে। ওরা আমাকে চাঁদের একেবারে ভেতরে নিয়ে এলো। বেডফোর্ডকে আর দেখিনি। হয়তো চাঁদেই তুষার চাপা পড়ে মরেছে, নয়তো গোলক নিয়ে পালিয়ে গিয়ে মহাশূন্যেই মৃত্যুবরণ করেছে। ওর মৃত্যুর জন্য আমি দায়ী। কেন যে ওকে সঙ্গে আনতে গেলাম? এরপরের কোনো বার্তায় আমার সম্পর্কে আর কিছুই বলেননি ক্যাভার। বলেছে শুধু চাঁদের পরিবেশ ও সেলিনাইটদের সম্পর্কে। তা এরকম, সেলিনাইটরা আমাকে প্রকাণ্ড এক গর্তের কাছে নিয়ে বিরাট একটা বেলুনে তুলে ছেড়ে দিল। হু হু করে নিচের দিকে নামতে লাগলো বেলুন। প্রথমে কিছুক্ষণ অন্ধকার ছিল চারিদিক, তারপর আলোর দেখা পাওয়া গেল। ক্রমে বাড়ছে আলোর উজ্জ্বলতা। বেলুন নামছে তো নামছেই, চওড়া সুগভীর এক সুড়ঙ্গ বেয়ে। প্রাকৃতিক নয়, সেলিনাইটদের তৈরি। পৃথিবীর খনিতে যেমন শ্যাট থাকে, এগুলো তেমনি। এখানে এরকম অসংখ্য সুড়ঙ্গ আর গুহা আছে, একটার সঙ্গে আরেকটা সংযুক্ত। পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা এগুলোরই নাম রেখেছেন ক্রেটার বা আগ্নেয়গিরির জ্বালামুখ। অনেক নিচে একদল সেলিনাইট অপেক্ষায় আছে দেখতে পেলাম। শেষ পর্যন্ত বেলুন যেখানে থামলো তার পাশেই দেখলাম আলোর বড় এক লেক। ওটা চাঁদের কেন্দ্রের সাগর। চারিদিক থেকে অসংখ্য আলোর ধারা এসে মিশেছে ওটার সাথে। কোনো উত্তাপ নেই সেই আলোর। সেলিনাইটদের দেখলাম আমি, তাদের সাথে আমাদের একটাই মিল, তা হলো ওরা দু পায়ে দাঁড়াতে পারে এবং ওদেরও দুটো হাত আছে। ওদের মধ্যে নারী পুরুষ তো আছেই, আর আছে না নারী না পুরুষ ধরনের একদল, অনেকটা পৃথিবীর হিজড়াদের মতো। তারাই চাঁদের শ্রমিক এবং সৈনিকের কাজ করে। এখানে অন্য এক ধরনের সেলিনাইট দেখলাম, যাদের সাথে প্রথমে দেখা সেলিনাইটদের কোনো মিল নেই। এরা লম্বা, দেখে মনে হয় শক্তিও ধরে বেশ। প্রচুর সেলিনাইট ভিড় করে আছে নিচে। তাদের কারো চেহারার বা আকৃতির মিল নেই, এক একটা এক এক রকম দেখতে। প্রত্যেকেরই দেহের একটা না একটা অঙ্গ অস্বাভাবিক বড়, হয় শরীর অনুপাতে হাত বেশি লম্বা, নয়তো পা। আবার কারো মাথা বড়, কারো ছোট। ওদের ভিড় ক্রমেই বাড়ছে। আমাকে দেখতে এসেছে ওরা। পায়ের ব্যথায় হাঁটতে পারছিলাম না, তাই বেলুন থেকে নামিয়ে আমাকে একটা ডুলিতে তুললো ওরা। একটা 6 কোণা ঘরে এনে রাখলো। একসঙ্গে অনেকগুলো ভ্রমর উঠলে যেমন শব্দ হয়, তেমনি শব্দ হচ্ছিল ঘরের মধ্যে। সেলিনাইটরা পাখির মতো কিচকিচ করে কথা বলছে। বাছাই করা 2 সেলিনাইটকে নিয়োগ করা হলো আমাকে দেখাশোনার জন্য। ওদের একজনের নাম রেখেছি ফিও, অন্যজনের শিপুফ। আশ্চর্য সেলিনাইটদের স্মৃতিশক্তি ও ধারণ ক্ষমতা। ওরা খুব অল্প দিনের মধ্যেই আমার মাতৃভাষা ইংরাজি শিখে ফেলল। তাতে সুবিধে হলো অনেক। আমি যা চাই অনায়াসে বুঝে নেয় ওরা, সেই মতো কাজ করে। নতুন নতুন ব্যাপার বোঝাতে মাঝে মধ্যে ছবি এঁকেও দেখাতাম ওদের, তাতে ওরা আরও সহজে বুঝে নিত আমার কি প্রয়োজন। চাঁদের শ্রমিক বা সৈনিকরা কঠোর পরিশ্রমী। তাদের পরিচালিত করে অভিজাত সম্প্রদায়। তাদের সবার মাথার উপর আছে সম্রাট। শ্রমিকদের মধ্যে যারা ঘণ্টা বাজায় তাদের শ্রবণ শক্তি খুব উন্নত, হাতির মতো বড় বড় কান তাদের। যারা কেমিস্ট্রি নিয়ে চর্চা করে তাদের নাক লম্বা। মোটামুটি এখানে যে যা কাজ করে সে সেই কাজের জন্যে বিশেষভাবে উপযুক্ত। সূক্ষ্ম কাজের জন্য যারা রয়েছে
তারা এত ছোট যে আমার হাতের তালুর ওপর নির্বিঘ্নে বসিয়ে রাখতে পারি ওদের একজনকে। আরেক দল লম্বা চওড়া সেলিনাইট আছে, ওরা পুলিশ। এখানকার মেয়েরা থাকে প্রকাণ্ড এক গুহায়। এদের চেহারা সুন্দর, সব সময় সেজেগুজে থাকে, তবে মাথা ছোট। সন্তান লালন পালন করার ক্ষমতা নেই ওদের। সে কাজ করে আরেক দল মেয়ে, তারা কুমারী, শ্রমিক। ক্যাভারের শেষ বার্তাটি ছিল চাঁদের সম্রাটের সঙ্গে তার সাক্ষাতের। সেটার বক্তব্য এরকম: সম্রাটের প্রাসাদের দিকে যত এগোচ্ছি ততই ভিড় বাড়ছে। আমাকে ডুলিতে করে নিয়ে যাচ্ছে ওরা। বিশাল এক দরবার কক্ষে সিংহাসনে বসে আছেন সম্রাট। নীলচে আলোয় ভাসছে দরবার। তার মাথা বেশ বড়, কয়েক গজ হবে তার ব্যাস। কয়েকজন অনুচর ধরে রেখেছে ওটাকে। সিংহাসনের একটু নিচে বসে আছে সম্রাটের উপদেষ্টা মণ্ডলী। সম্রাটকে প্রথম যখন দেখলাম মনে হলো প্রকাণ্ড এক ব্লাডার বুঝি। ওর ওপর বসানো খুদে দুচোখ মেলে আমাকে দেখছেন সম্রাট। শরীরটা ছোটখাটো। দরবার এবং উপস্থিত সেলিনাইটদের সাজ পোশাক দেখে খুব লজ্জা লাগলো। অন্তত দাড়ি গোপটাও যদি কামিয়ে আসতাম। আমার পোশাকের যা অবস্থা তা বলার নয়। গায়ে একটা ফানেলের জ্যাকেট, পরনে সাইক্লিংয়ের ট্রাউজার, তাও আবার এক হাঁটুর কাছে ছেঁড়া। গায়ে মোটা একখানা কম্বল, মাঝখানে ফুটো দিয়ে মাথাটা বেরিয়ে আছে। সব মিলিয়ে একেবারে বিশ্রী অবস্থা। ডুলি থেকে নামানো হলো আমাকে। আমি সম্রাটকে অভিবাদন করলাম। এরপর ক্ষীণ একটা কণ্ঠস্বর শুনলাম। কাঁচের গায়ে নখ ঘষলে যেমন শব্দ হয় তেমনি। সম্রাটের কণ্ঠ। কি যেন বলছেন তিনি, কিন্তু আমি কিছুই বুঝলাম না। বোকার মতো ফিওর দিকে তাকালাম। সে তাকালো শিফুয়ের দিকে। দুজনে কিছু বলা বলি করে নিয়ে সম্রাটের প্রশ্ন ইংরাজিতে অনুবাদ করে দিল। এরপর ওদের মাধ্যমেই চলল আমাদের আলোচনা দীর্ঘ সময় ধরে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। পৃথিবীতে আমরা কোথায় থাকি, মাটির ওপরে না নিচে, সূর্যের কড়া আলোয় দৃষ্টি ঝলসে যায় কিনা, ঝড় বৃষ্টির হাত থেকে কিভাবে আত্মরক্ষা করি আমরা, আবহাওয়া ইত্যাদি অসংখ্য বিষয়ে প্রশ্ন করলেন সম্রাট। আমিও সবগুলোর উত্তর দিয়ে গেলাম। শেষের দিকে ক্যাভারের বার্তাটা ধোঁয়াটে দুর্বোধ্য হয়ে উঠতে শুরু করলো। মনে হলো চাঁদেই কোনো বিজ্ঞানী বেতার তরঙ্গ সৃষ্টি করতে বাধা সৃষ্টি করছে, যাতে সমস্ত আলোচনা পৃথিবীতে না পৌঁছায়। একটু পর আবার স্পষ্ট হলো বার্তা। ক্যাভার বলতে লাগলো, আমার গোপন আবিষ্কার সম্পর্কে জানতে চাইলেন সম্রাট। আমি ক্যাভারাইট আবিষ্কার সম্পর্কে বললাম। এতক্ষণের আলোচনায় বুঝে নিয়েছি সেলিনাইটরা অনেক বিষয়ে মানুষের থেকে এগিয়ে থাকলেও এ ক্ষেত্রে পিছনে পড়ে আছে। অবশ্য ওরা জানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটানো সম্ভব, কিন্তু কি করে তা জানে না। আমি বললাম কাজটা সম্ভব হতো যদি চাঁদে হিলিয়াম গ্যাস থাকতো। হিলিয়াম গ্যাসই। এখানেই আচমকা শেষ হয়ে গেল ক্যাভারের বার্তা। কারণ সহজ, সেলিনাইটরা চায় না পৃথিবীর সবাই হিলিয়ামের গুণ জেনে যাক এবং ক্যাভারাইট তৈরি করুক। কল্পনায় ক্যাভারকে দেখতে পেলাম আমি। গভীর মনোযোগের সাথে একের পর এক বার্তা পাঠিয়ে চলেছে পৃথিবীতে। জানেও না যে বাধা দেওয়া হচ্ছে ওর কাজে। কয়েকদিন পর এলো ক্যাভারের শেষ বার্তা। বার্তা তো নয়, যেন পাঁজর ভাঙা হাহাকার। আমি বোকা, মহা বোকা। সম্রাটকে মুখ ফসকে বলে ফেলেছি। 1 মিনিট বিরতি। তারপর আবার শোনা গেল তার গলা। বিশ্ববাসী, ক্যাভারাইট কিভাবে তৈরি করতে হয় শুনে রাখো। প্রথমে নীরবতা। তারপর আবার খড়মড় করে উঠল ওয়েন্ডিজের ধারক যন্ত্র। একটাই মাত্র শব্দ শোনা গেল, পুলিশ। অনেক ভেবে বুঝলাম উলেশ নয়, খুব সম্ভব
সমস্ত প্রচেষ্টা নিষ্ফল দেখে ইউজলেস বলতে চেয়েছিলেন ক্যাভার, কিন্তু বলা হলো না। নিঃশব্দ হয়ে গেল ধারক যন্ত্র, চিরদিনের মতন। কল্পনায় ক্যাভারকে দেখতে পেলাম, সেলিনাইটদের তাড়া খেয়ে পালাচ্ছেও, পতঙ্গের মতন ঝাঁক বেঁধে ওকে ধাওয়া করে চলেছে চাঁদের অধিবাসীরা, ঘেরাও করে ফেলেছে। মুক্তি পাওয়ার জন্য তাদের সাথে উন্মত্তের মতন ধস্তাধস্তি করছে ক্যাভার। প্রচণ্ড আক্রোশে হাত পা ছুটছে, কিন্তু কাজ হচ্ছে না। ওরা তাকে ধাক্কা মারতে মারতে নিয়ে চলেছে সেই নীলাভ আলোর গুহায়, যেখানে একদিন আমাকেও থাকতে হয়েছে বন্দি অবস্থায়। আর কোনোদিন হয়তো সেখান থেকে মুক্তি পাবে না আপন ভোলা কাজ পাগল সেই বিজ্ঞানী। সবার অজান্তে একদিন ওই বন্দিশালাতেই মৃত্যু হবে তার। পৃথিবী হারাবে তার এক মহামূল্যবান সন্তানকে। কি অসহায় করুণ পরিসমাপ্তি! এখানেই শেষ হলো এইচ.জি. ওয়েলসের লেখা দ্য ফার্স্ট মেন ইন দ্য মুন উপন্যাসটি। আগামী শনিবার টিম গল্পস্বল্প হাজির হবে আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে। ভালো থাকবেন। টাটা।